তো এখন যেই টপিকটা করব এই টপিকটা হচ্ছে ক্লাস 11-এ যখন আমরা পড়তাম সেখানে থিওরি আসতো এই টপিকের উপর। অঙ্ক কোনদিন আসতো না ক্লাস 11-এ, থিওরি আসতো। কিন্তু আমাদের বিকমে এর উপর প্রচুর অঙ্ক আসে, প্রচুর অঙ্ক আসে না, 5 নম্বরের একটা অঙ্ক আসে, খুব ইম্পর্টেন্ট জিনিস এবং সবই জানা জিনিস, তোদের পুরো টপিকটাই পুরো জানা, এমন একটা লাইনও নেই তোরা জানিস না। বিশেষ করে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় তো প্রচুর অ্যাপ্লিকেশন করেছিলি এটার উপর, আমি বলে দিচ্ছি। এবং টপিকটার নাম একটু বলে দিই, তারপর বলছি। টপিকটার নাম হচ্ছে বেসিস অফ অ্যাকাউন্টিং। বেসিস অফ অ্যাকাউন্টিং। এবার আমি যদি কোশ্চেন করি, বল আমার, বা বলতে পারিস মেথড অফ অ্যাকাউন্টিং, এটাও বলতে পারিস। কেউ বেসিস বলে তো কেউ মেথড বলে, আলাদা কিছু নেই। তো অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং করার জন্য আমাদের কাছে মেথড, কটা মেথড আছে বলতে পারবি? অ্যাকাউন্টস করার জন্য আমাদের কাছে কটা মেথড আছে বলতে পারি? কিছু অ্যাকাউন্টস করার জন্য কটা মেথড আছে তোরা সবাই জানিস, আমি এক্ষুনি বলার পর বলবি ও এটা এই মাথায় আসছিল না। অ্যাকাউন্টস করার জন্য বেসিক্যালি দুটো মেথড আছে, দুটো মেথড। একটা হচ্ছে ক্যাশ বেসিস আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, ঠিক আছে? একটা ক্যাশ বেসিস আর একটা অ্যাক্রুয়াল বেসিস, আর কিছুই না। এবার কোথায় অ্যাপ্লিকেশন হতো ভাব, আমরা যত অ্যাকাউন্টেন্সি করেছি, আচ্ছা আমরা অ্যাকাউন্টেন্সি কোন বেসিসে করি, ক্যাশ বেসিস না অ্যাক্রুয়াল বেসিসে বলতে পারবি? না, অ্যাকাউন্টেন্সি জীবনে কোনোদিন আমরা ক্যাশ বেসিসে করি না। অ্যাকাউন্টেন্সি আমরা সবসময় অ্যাক্রুয়াল বেসিসে করি। তার বড় উদাহরণ তোরা মাথায় রাখ, তোরা এখন ফাইনাল অ্যাকাউন্ট করতি, সেখানে আউটস্ট্যান্ডিং স্যালারি নিতাম না? নিতাম তো। তাহলে কি করে ক্যাশ বেসিস হলো? ক্যাশ বেসিস না। আচ্ছা সবচেয়ে ভালো উদাহরণ, তোরা যখন মানে ওই এনপিও করতাম, নন প্রফিট অর্গানাইজেশন, ইনকাম এক্সপেন্ডিচার, ওখানেই তো আসতো, মেনলি তো ওখানেই আসতো ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস। ইনকাম এক্সপেন্ডিচার বলা হতো, ইনকাম এক্সপেন্ডিচার করা হয় অ্যাক্রুয়াল বেসিসে, আর তোর রিসিভ পেমেন্ট করা হতো ক্যাশ বেসিসে। তা আমি সব পুরো ব্যাপারটাই আমি বললাম, জাস্ট আমি একটু ওভারঅল বলার চেষ্টা করলাম, মানে তোদের একটু মনে করানোর চেষ্টা করলাম, তোরা কতটা জানিস একটু মনে করার চেষ্টা করলাম। আমাদের অ্যাকাউন্টেন্সি করা হয় অ্যাক্রুয়াল বেসিসে, ক্যাশ বেসিসে করা হয় না। তার কারণ আমি সব বলবো কেন ক্যাশ বেসিসে করি না, অর্থাৎ ক্যাশ বেসিসে করলে আমার কি অ্যাডভান্টেজ আছে, কি ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাক্রুয়াল বেসিসে করলে কি অ্যাডভান্টেজ আছে, কি ডিসঅ্যাডভান্টেজ আছে। কারণ তোরা বলতে স্যার আপনি অঙ্ক না করিয়ে এই থিওরি কেন পড়াচ্ছেন? আর পরীক্ষায় থিওরি এসছে অনেকবার, ক্যাশ বেসিসের সঙ্গে অ্যাক্রুয়াল বেসিসের ডিফারেন্স বলো, অনেকবার এসছে 5 নম্বরে। তা আমি যদি নাই জানি, ভালো যদি নাই জানি, তাহলে আমি কি শুধু মুখস্থ করবো? আমাকে তো পুরো জানতে হবে। আমি আজকের ক্লাসটা যদি করেই দিই তো ডিফারেন্স এমনি বলে দিতে পারবে, কিছু নেই ডিফারেন্স বের করা। আচ্ছা 1 নম্বর। 2 নম্বর অনেক সময় কোশ্চেনে দেয় যে কোনো বার দিয়েছে ডিফাইন ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস, তাহলে তো আমার ডিফাইনও করতে হবে। আবার কখনো দেয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো পুরো ব্যাপারটাই আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে? আমি একদম পুরো বেস থেকে আরম্ভ করছি, ক্যাশ, একদম পুরো 11-এর কনসেপ্ট থেকে আরম্ভ করছি ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস করার জন্য। তো আমি প্রথমে লিখছি, আমার সঙ্গে সঙ্গে সবাই লেখ, যখন বোঝানোর দরকার হবে, মনে হয় বোঝাতে হচ্ছে, তখন আমি বলবো, দাঁড়িয়ে আমি বুঝিয়ে দেবো। লেখ বেসিস অফ অ্যাকাউন্টিং। বেসিস অফ অ্যাকাউন্টিং টপিকটার নাম, বেসিস অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে? টপিকটার নাম কি বললাম? বেসিস অফ অ্যাকাউন্টিং। লিখেছিস তো? তারপর না টুকলেও হবে, আমি একটু বোঝাচ্ছি। এবার টপিকটার নাম লিখলাম বিজনেস ট্রানজাকশন। আমার যারা বেসিক অ্যাকাউন্টিং টার্ম দিয়েছি, বেসিক অ্যাকাউন্টিং টার্মের ফার্স্ট ভিডিও, আমি যে বেসিক অ্যাকাউন্টিং টার্ম দিয়েছি তার ফার্স্ট ভিডিওতেই ছিল, প্রথমেই লেখা ছিল বিজনেস ট্রানজাকশন, তাই না? তো নিশ্চয়ই বিজনেস ট্রানজাকশন কিছু তো আইডিয়া হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে না, মানে ডেলি লাইফে প্রচুর ঘটনা ঘটে। আমি একদম পুরো মেন টপিকে চলে আসছি, আমি অত ডিটেলসে বলছি না, ওখানে যেটা বলা ছিল। আমাদের ডেলি লাইফে প্রচুর ঘটনা ঘটে, ঠিক আছে? প্রচুর ঘটনা ঘটে, কিছু মনিটারি তো কিছু নন মনিটারি, অর্থাৎ কিছু ঘটনা টাকা দিয়ে পরিমাপ করতে পারি, আবার কিছু ঘটনা টাকা দিয়ে পরিমাপ করতে পারি। যেমন আমি একটু জাস্ট ছোট করে বলে দিচ্ছি, তুই বাড়ি থেকে এখন এখানে কোচিনে পড়তে আসলি, এটা কি টাকা দিয়ে পরিমাপ করা যায়? না। তুই আজকে পাশের বন্ধুর সঙ্গে বসে গল্প করছিস, এটা কি টাকা দিয়ে পরিমাপ করা যায়? না। তো এইগুলো কিন্তু একটা ঘটনা, কিন্তু এই ঘটনার মধ্যে কোনো মানি ইনভলভ নেই। কিন্তু ধর তোর একটা মাস শেষ হলো, বাদ দে, তুই একটা কোনো দোকানে গেছিস, কিছু ওদের একটা ফোন কিনতে চলে গেছিস, দোকানদার তোকে ফোনটা দিল, তুই দোকানদারকে টাকা দিলি, এটা একটা ঘটনা, কিন্তু এই ঘটনার মধ্যে মানি ইনভলভ আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে ট্রানজাকশন। যে সমস্ত ট্রানজাকশন বিজনেসের মধ্যে অ্যানালাইসিস করা হয় তাকে বলে বিজনেস ট্রানজাকশন, তাই না? আজকে ধর আমি একটা ফোন কিনে আনলাম, কিন্তু আমি থোড়াই বিজনেসে ইউজ করছি, তাহলে বিজনেস ট্রানজাকশন কি করে হবে? যদি বিজনেসে ইউজ করা হয় তখন বিজনেস ট্রানজাকশন। বুঝা যাচ্ছে ব্যাপারটা কি? এটাই তো বলেছিলাম বিজনেস ট্রানজাকশন। ওইখান থেকে এখানে সূত্রপাত মেন।
তার মানে আমি লিখছি বিজনেস ট্রানজাকশন, আমি দিচ্ছি, আমি প্যাটার্নটা সাজিয়ে নিই, তারপর দেখে টুকতে পারবে ভুল লেখাচ্ছে, আমি 1 মিনিটে লিখে নিই, তারপর তোকে দিচ্ছি। বিজনেস ট্রানজাকশনটা যেটা বলছিলাম, আমাদের দৈনন্দিন জীবন ডেইলি লাইফে প্রচুর ট্রানজাকশন দেখতে পারি, সব ট্রানজাকশন রেকর্ড করি না। কোন ট্রানজাকশন রেকর্ড করি? অনলি বিজনেস ট্রানজাকশন, তাই লিখেছি এখানে বিজনেস ট্রানজাকশন রেকর্ড করি। ঠিক আছে, তো এখানে পাশে একটা অ্যারো দিয়ে লিখছি, আমি দিচ্ছি খাতা তোদের। ডিলিং বিটুইন টু পার্টিস, ডিলিং বিটুইন টু পার্টিস, প্রতিটা মানে বলবো, প্রতিটা লাইনের মানে বলবো, ডিলিং বিটুইন টু পার্টিস। তার মানে এই যে প্রতিটা যে ট্রানজাকশন হচ্ছে, ট্রানজাকশনে কি দুটো পার্টির মধ্যে ডিল হয় না? আজকে ধর আমি একটা কোনো দোকানে ফোন কিনতে চলে গেলাম, আমি একজন আর দোকানদার একজন, কজন পার্টি আছে এখানে? 2জন পার্টি। তো তোরা তো ক্লাস 11 থেকে শিখেছিস, তোদের স্যারেরা বলেছিল যে না, প্রতিটা ট্রানজাকশনে দুটো পার্টি থাকবেই, দুটো পার্টি ছাড়া কখনো ট্রানজাকশন হবে না। তো তো এরকম পড়েছিলি পার্সোনাল অ্যাকাউন্ট করার সময়, রিসিভার গিভার, তো এই জিনিসগুলো শিখেছিলি তো। তো প্রতিটা ট্রানজাকশনে দুটো পার্টি অবশ্যই থাকবে, দুটো পার্টি ছাড়া কখনোই ট্রানজাকশন কমপ্লিট হবে না। তাই আমি লিখলাম ডিলিং বিটুইন টু পার্টিস। শুধু এইটুকুই নয়, ইনভলভিং মানি অর মানি ওয়ার্থ। যেমন ধর চায়ের দোকানে চলে গেলাম, বিকালবেলা না, তো সকালবেলায় মর্নিং ওয়াক করলাম, করে হাঁটতে হাঁটতে আসলাম, চায়ের দোকান করলো 6টার সময়, চায়ের দোকানে ঢুকলাম, পেপার দিয়েছে। আমি বললাম কি কাকা কেমন আছো? বলে ভালো আছি। আমি বললাম পেপারটা দাও, পেপারটা পড়ি। ঘটনা তো ঘটলো, 2জন পার্টিও তো আছে, ওই যে চায়ের দোকানের লোক আর আমি, 2জন পার্টি আছে, কিন্তু এখানে কি কোনো মানি ইনভলভ হয়েছে? বল না, টাকা পয়সা আছে এখানে? না। তাহলে এটা কি করে ট্রানজাকশন হবে? না। তাই বলেছে এখানে ডিলিং বিটুইন টু পার্টিস, দুটো পার্টি হতে হবে, শুধু দুটো পার্টি হলেই হবে না, ইনভলভিং মানি আর মানি ওয়ার্থ, মানিও হতে হবে, এর মধ্যে মানিও হতে হবে। ঠিক আছে, তো মানিও হতে হবে। তো বোঝা যাচ্ছে ব্যাপারটা, লাইনটা মানে কি বললাম। এবার তুই যদি বলিস স্যার এর এক্সাম্পল দিন, যদিও অনেকগুলো এক্সাম্পল বলে দিয়েছি, 4-5টা এক্সাম্পল বলে দিই, তবে আমি আবার বলছি এক্সাম্পলটা তুই লিখতে পারিস পারচেসেস অফ গুডস। নতুন করে তো বলার কিছু নেই, পারচেস অফ গুডস। আমি ধর গুডস কিনছি, দুটো পার্টি লাগবে এবং টাকাও লাগবে, টাকা পয়সার লেনদেন। আমার ধর পেনের দোকান, পেন কিনতে হচ্ছে, পেন আমার গুডস, তা পেন কিনতে হচ্ছে, আমি বললাম আমি 10,000 টাকা বা 15,000 টাকার পেন কিনে আনলাম, মানি তো ইনভলভ আছেই। কোনো লাইনের মানে বুঝতে আসলে বলবি সেল অফ গুডস, আমার দোকানে কেউ পেন কিনতে এসছে, তাকে পেন বেচছি, এখানেও তো মানি ইনভলভ আছে। আরে যে পেন কিনতে আসলো সে একটা পার্টি, আমি একটা পার্টি, ও আমাকে টাকা দিল, আমি ওকে পেন দিলাম। স্যার এরকম তো নাও হতে পারে, ও ধরুন বাকিতে ও বললো এখন টাকা দিতে পারছি না, কালকে টাকা দেবে, হতেই পারে, এটাও কিন্তু ট্রানজাকশন কি সবসময় ক্যাশই হবে এমন কোনো কথা আছে? ধারেও তো হতে পারে। আস্তে আস্তে আসছি, আমি সব আস্তে আস্তে বলছি। আচ্ছা, সেল অফ গুডস। আর কি হতে পারে? এক্সপেন্সেস। যেমন ধর আমি লাইট জ্বলছে, ঠিক আছে, লাইট জ্বলছে, ফ্যান চলছে, তো প্রতি মাসে একটা ইলেকট্রিক বিল পাঠাবে সিএসসি কোম্পানি, তো বুঝতে পারছিস তো, এই বিলের টাকাটা যখন পেমেন্ট করতে হবে, খরচ হবে না? এটা খরচ তো। আচ্ছা, তার মানে এক্সপেন্সেস, জিনিসটা বোঝা গেল কি বললাম? এইবার যেটা বলছিলাম ট্রানজাকশন, বেসিক্যালি ট্রানজাকশন আমাদের কি হয়, ট্রানজাকশনটা ক্যাশও হতে পারে, আবার ক্যাশ ট্রানজাকশনও হতে পারে, আবার ক্রেডিট ট্রানজাকশনও হতে পারে, কি হ্যাঁ কি না? ট্রানজাকশন আমার ক্যাশও হতে পারে, আবার ক্রেডিটও হতে পারে, কিছু ট্রানজাকশন নগদ হতে পারে, আবার কিছু ট্রানজাকশন বাকি হতে পারে, এগুলো তো জানি আমরা, ঠিক আছে, আমি ছোট থেকেই শিখেছি এগুলো। ক্রেডিট ট্রানজাকশন আমি কিন্তু একদম ছোটবেলার জিনিস থেকে শুরু করলাম, যাতে এই জায়গাটা বলার চেষ্টা করলাম, মানে আমি যদি ডাইরেক্ট ক্যাশ বেসটা বোঝাই না একটু অসুবিধা হবে, তো আমি এখান থেকে যখন আরম্ভ করবো না, ডাইরেক্ট ক্যাশ বেসে ঢুকিয়ে দিতে পারবো, ডাইরেক্ট হয়তো ঢুকে গেছি, হয়তো এর মধ্যেই ঢুকবো, তাহলে ক্যাশ ট্রানজাকশন ক্রেডিট লিখে দিয়েছেন, এর মধ্যেই ঢুকে যাবে এবার। ঠিক আছে, ক্যাশ ট্রানজাকশন বলতে কি বোঝায়, দেখ কি লিখেছি, ট্রানজাকশন in which cash is received, transaction in which cash is received, ठीक है, cash is received or paid immediately কি বলেছে, ক্যাশ ট্রানজাকশন। আমি কি বললাম, ট্রানজাকশন দু রকমের হয়, ক রকমের? 2 রকম। কি কি? ক্যাশ আর ক্রেডিট, নগদ আর বাকি। তা ক্যাশ ট্রানজাকশন, কোন ট্রানজাকশনগুলোকে ক্যাশ ট্রানজাকশন বলে? সেই ট্রানজাকশনগুলোকে আমরা ক্যাশ ট্রানজাকশন বলবো
ঠিক আছে, যেখানে ক্যাশ টাকা রিসিভ হচ্ছে অথবা ক্যাশ টাকা পেমেন্ট হচ্ছে। ঠিক আছে, সাপোজ ধর আমি এখন পড়াচ্ছি, ঠিক আছে, তো আমাকে কোনো স্টুডেন্ট আজকে টিউশন ফিস দিল, তার মানে ক্যাশ টাকা রিসিভ করলাম, সেটা কি ট্রানজ্যাকশন? ক্যাশ ট্রানজ্যাকশন। আজকে আমি কোনো দোকান থেকে ধর পেন কিনে আনলাম, পেনের টাকাটা দোকানদারকে দিলাম, কি ট্রানজ্যাকশন? ক্যাশ ট্রানজ্যাকশন। বুঝতে পারছিস তো? ক্যাশ মানে মোট কথা আমার পকেটে যদি ক্যাশ টাকা ঢোকে বা পকেট থেকে যদি ক্যাশ টাকা বেরোয়, এটাই ক্যাশ ট্রানজ্যাকশন। বোঝা গেল ক্যাশ ট্রানজ্যাকশন জিনিসটা কি? এর এক্সাম্পল লেখাই আছে, কিছুক্ষণ আগেই বললাম। কি হতে পারে? ক্যাশ পারচেস। আচ্ছা, কি মনে হয় ক্যাশ পারচেস এটা কি ক্যাশ ট্রানজ্যাকশন কি ক্যাশ ট্রানজ্যাকশন নয়? ক্যাশ পারচেস কি ট্রানজ্যাকশন? ক্যাশ ট্রানজ্যাকশন। তারপর ক্যাশ সেল কি ট্রানজ্যাকশন? তারপর এক্সপেন্সেস পেড কি ট্রানজ্যাকশন? তার মানে এর মধ্যে সবকিছুর মধ্যে ক্যাশ ইনভলভ আছে, হ্যাঁ কি না? তারপর ইনকাম রিসিপ্ট মানে ধর টিউশন ফিস পেলাম, ঠিক আছে, তো এইগুলো কি ট্রানজ্যাকশন? ক্যাশ ট্রানজ্যাকশন। এখন তুই যদি বলিস স্যার কেন ক্যাশ ট্রানজ্যাকশন? এর মধ্যে ক্যাশ ইনভলভ, ক্যাশ হয় পেয়েছি না দিয়েছি, তাই ক্যাশ ট্রানজ্যাকশন। এবার পড়বো ক্রেডিট ট্রানজ্যাকশন। আমরা যখন বিজনেস করব, থোড়াই কি সমস্ত কাস্টমার যারা আসবে সবাইকে কি ক্যাশেই গুডস বেচবো? এমনই হবে সারাক্ষণ ঘটনা ঘটবে? কখনো কখনো ধারেও তো গুডস বেচতে হতে পারে। কি বললাম বুঝতে পারলি তো? তো সেই ট্রানজ্যাকশনগুলো তো ক্রেডিট ট্রানজ্যাকশন হবে। বা আমরা সবসময় যে ক্যাশেই গুডস কিনবো, ধারেও তো গুডস কিনতে হতে পারে। বা এমনও তো হতে পারে ধর আমার কোম্পানিতে কিছু ওয়ার্কার আছে, যাদেরকে আমরা ওয়েজেস পেমেন্ট করি, তো আমি তো ওদের কিছু কিছু সময় কোম্পানির খারাপ অবস্থা গেলে ওয়েজেসের টাকা বাকিও রাখতে পারি না, যেটা পড়েছিল তোর আউটস্ট্যান্ডিং ওয়েজেস বাকি রাখতে পারি না। যেমন ধর আমার বাড়ি ভাড়া, ধর সাপোজ ধর বাড়ি ভাড়া 5,000 টাকা দিতে হবে, আমি বললাম 2 দিন ওয়েট করে যাবো, 2 দিন পরে দেবো, বাকি রাখছি না। বোঝা যাচ্ছে তো? তেমনি ধর আমার কাছে ধর কত স্টুডেন্ট পড়ছে, এবার ধর কেউ তো ধর কিছু মানে টাকাটা একটু দেরি করেও দিতে পারে, সবাই তো অ্যাডভান্স পেমেন্ট করে না, কিছু তো টাকা 2 দিন 3 দিন দেরি করেও দিতে পারে, তো এটাও তো বুঝতে পারছিস তো? এইগুলো কি ক্যাশ ট্রানজ্যাকশন না? তুমি মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। কিছুটা বুঝতে পারছিস কি? আমার কথাটা ভালো করে শোন, কথাটা যদি বুঝিস তুই নিজেই বুঝে যাবি ক্যাশ বিজ অ্যাকুয়াল বেসিস জিনিসটা কি। কারণ তুই এমনি ডিফারেন্স লিখতে পারবি, তোর বই পড়তে হবে না, ক্যাশ বিজ অ্যাকুয়াল বেসিসের ডিফারেন্স এমনি অটোমেটিক হয়ে যাবে। তাহলে কি বলছে এখানে লিখি ক্রেডিট ট্রানজ্যাকশনটা, আমি এটা পুরোটা লিখে নিয়ে তারপর খাতাটা দিচ্ছি, ঠিক আছে? অল্প একটু বাকি আর। ট্রানজ্যাকশনস ইন হুইচ money is received or paid in future. বল, আজকে আমার দোকান আছে, আমি যেই দোকানে মার্কার পেন বেচি, কোনো একজন কাস্টমার এসছে বলছে কি আমার 3টে মার্কার পেন লাগবে, একটা লাল, একটা নীল, একটা কালো, ঠিক আছে? 3টে মার্কার পেন লাগবে। আমি বললাম দাও 75 টাকা দাও, 25 টাকা করে দাও, মার্কার পেন যাচ্ছে এখন 75 টাকা দাও। বলছে না 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 না, আজকে টাকা দেবো না। বলছে কবে? বলছে 3 দিন পর টাকা দেবো। তার মানে ও কি বললো? ও প্রমিস করলো না? আমি 3 দিন পর টাকা দেবো। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি এই ট্রানজ্যাকশনটাকে কি ট্রানজ্যাকশন বলতে পারি? ক্যাশ টাকা যদি আজকে পেতাম তাহলে ক্যাশ ট্রানজ্যাকশন। আজকে কি টাকা পেয়েছি? না স্যার, টাকা আপনি 3 দিন পর পাবেন, তা 3 দিন পর ক্যাশ ট্রানজ্যাকশন। আজকে কেন? 3 দিন পর ক্যাশ ট্রানজ্যাকশন, আজকে ক্রেডিট ট্রানজ্যাকশন। ব্যাপারটা বলছি। আমরা অনেক সময় কিছু সময় গুডস কেনা হয়, গুডস কিনি, আমরা ধারে গুডস কিনে আনি, আমি ধর কালকেই টাকা পেমেন্ট করলাম, তো কালকে ক্যাশ ট্রানজ্যাকশন, আজকে না। ব্যাপারটা গল্পটা বোঝা যাচ্ছে তো? তো এর কিছু এক্সাম্পল, সে টাকাটা আমি কালকেও দিতে পারি, 1 বছর পরও দিতে পারি, আবার 3 মাস পরও দিতে পারি। তো কালকে হলে ক্রেডিট ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। কালকে কি ধর 1 ঘন্টা পরে হলেও ক্রেডিট হয়ে যেতে পারে না, আজকে যখন আমি কিনলাম তখন টাকা দিয়েছি কেন ম্যাটার করছে। তো বোঝা গেল ক্রেডিট ট্রানজ্যাকশন। লিখ ক্রেডিট সেল অফ গুডস, তাই না? বোঝা গেল লাইনটার মানে কি লিখেছে? ক্রেডিট সেল অফ গুডস, ধারে গুডস বেচেছি। তারপর কি বলেছে? ক্রেডিট পারচেস অফ গুডস। তারপর বলেছে এক্সপেন্সেস ডিউ, বিভিন্ন এক্সপেন্স ডিউ হতে পারে, স্যালারি ডিউ হতে পারে, ওয়েজেস ডিউ হতে পারে, রেন্ট ডিউ হতে পারে। ডিউ মানে বুঝতে পারছিস? ডিউ মানে বাকি আছে, স্যালারি বাকি রেখেছি, ওয়েজেস বাকি রেখেছি, রেন্ট বাকি রেখেছি, আরে 3টে নাম বললাম, আরো তো অনেক কিছু বাকি রাখতে পারি, 3টে নাম বললাম। তাহলে এক্সপেন্সেস ডিউ। আর কি?
ইনকাম ডিউ, ওই আমি ধর স্টুডেন্ট পড়াচ্ছি, বললো স্যার দুদিন ওয়েট করে যান, দুদিন পরে টাকা দেবো, হতেই পারে, বলতেই পারে, তো এটা হচ্ছে ইনকাম ডিউ। মানে বুঝতে পারছিস? তাই এই ঘটনাগুলো বললাম, এই ট্রানজ্যাকশন উদাহরণগুলো বোঝা গেল তো? আচ্ছা, লেখ ইনকাম ডিউ। তো দেখ একটু কেনে। আচ্ছা দেখ, এবার কি লিখছি দেখ, বলছে লেখ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। এবার মেন টপিকে চলে আসছে, ঠিক আছে? এতক্ষণ আমি ইন্ট্রোডাকশন পার্টটা দিলাম, ইন্ট্রোডাকশন দিলাম, এবার মেন টপিকে আসছি। মেন টপিকটার নাম কি লিখবো? ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, কি লিখলাম? লিখতে পারবি তোরা? লিখ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। কি লিখলাম বল? ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্ট। আমি বললাম না, আমাদের যে বেসিস অফ অ্যাকাউন্টিং বা মেথড অফ অ্যাকাউন্টিং আছে, বেসিক্যালি দুটো হয়, একটা ক্যাশ বেসিস আর একটা অ্যাক্রুয়াল বেসিস। আগে ক্যাশ বেসিস শেষ করি, তারপরে অ্যাক্রুয়াল বেসিস ধরবো। আজকে হয়তো ক্যাশ বেসিসটা শেষ করবো, পরের দিন অ্যাক্রুয়াল বেসিস করাবো। ঠিক আছে, লেখ আন্ডার দিস মেথড, a transaction is recorded only when cash is received, or cash is paid. কি বলছে? ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং, আমি একবার পড়ে দিচ্ছি, শোন। আন্ডার দিস মেথড আ ট্রানজাকশন ইজ রেকর্ডেড অনলি হুইন ক্যাশ ইজ রিসিভড অর ক্যাশ ইজ পেড। মানে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ তুমি সেই সমস্ত ট্রানজাকশনই রেকর্ড করবে। কোন ট্রানজাকশন? ক্যাশ রিসিভড আর ক্যাশ পেড হলে ক্যাশ রিসিভড আর ক্যাশ পেড এই সমস্ত ট্রানজাকশন রেকর্ড করা হবে, আর কোনো ট্রানজাকশন রেকর্ড করা হয় না। বোঝা গেল? তাহলে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ কোন ট্রানজাকশন রেকর্ড করা হয়? অনলি ক্যাশ আইটেম, ক্যাশ রিসিভড হোক বা ক্যাশ পেড হোক, এই ট্রানজাকশন রেকর্ড করা হয়, আর অন্য কোনো ট্রানজাকশন নয়। আমরা আস্তে আস্তে পড়তে বুঝবো সত্যি মানে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং ঠিক না, ভালো না, একদমই বাজে অ্যাকাউন্টিং। আস্তে আস্তে জানতে পারবো ক্যাশ বেস অ্যাকাউন্টিং ভালো না। একমাত্র ভালো হচ্ছে অ্যাকাউন্টিং করার ভালো মেথড হচ্ছে অ্যাক্রুয়াল বেস। আমি পরে জানাবো তোদের, ঠিক আছে? আর একটু পড়ি, তারপর জানাবো। লেখ, প্যারা চেঞ্জ করে লেখ, those transaction in which cash is not received, those transaction in which cash is not received or is not paid মানে cash is not paid, যেটাকে বলে is not paid। ঠিক আছে, those transaction, আবার লিখবো, those transaction are not to be recorded, তাহলে কি বলেছে? বলছে those transaction in which cash is not received or is not paid, those transactions are not to be recorded। তার মানে কি বলেছে? আরে ভাই, ক্যাশ ইজ নট রিসিভড আর ক্যাশ ইজ নট পেড এরকম কোনো ট্রানজাকশন এই অ্যাকাউন্টিং এ রেকর্ড করা হবে না। ঠিক আছে, বোঝা গেল? যদি ক্যাশ টাকা না পাও বা যদি ক্যাশ টাকা না রিসিভ করো, তাহলে এরকম কোনো ট্রানজাকশনের মধ্যে নিও না। যেমন ধর, আজকে ধর আমি কাউকে ধারে গুডস বেচেছি, এটা কি ক্যাশ পেয়েছি? ও বলে যে কালকে টাকা দেবে, না, এই ট্রানজাকশন তুমি এর মধ্যে নেবে না। তার মানে আলটিমেটলি বলতে যে কোনো বাকি যদি কিছু থাকে সেটার মধ্যে নিও না, বাকি থাকলে নেবে না। লাইনের মানে তো এটাই দাঁড়াচ্ছে, দোজ ট্রানজাকশন ইন হুইচ ক্যাশ ইজ নট রিসিভ, ক্যাশ টাকা যদি না রিসিভ করো আর ক্যাশ টাকা যদি না পে করো, এইরকম ট্রানজাকশন আর নট টু বি রেকর্ডেড, এরকম ট্রানজাকশন রেকর্ড করা হবে না। আচ্ছা, তো এর উদাহরণ দিয়ে দিই। কি কি উদাহরণ বললাম? একটা হচ্ছে ক্যাশ সেল,
দেখ লিখাচ্ছি ক্যাশ সেলস, ঠিক আছে তো। এটা হচ্ছে ধর বিজনেস, ঠিক আছে বিজনেস, আর এখানে ধর একটা পার্টি, এটা বিজনেস, এটা ধর পার্টি। তার মানে কি হচ্ছে বিজনেস, আমাদের বিজনেস ধর কোনো একটা পার্টিকে গুডস বেচছে, কি করেছে গুডস বেচছে মানে গুডস সোল্ড করেছে, গুডস সেল করেছে। আমাদের ধর বিজনেস, বিজনেস কাকে গুডস বেচেছে, কোনো একটা পার্টিকে গুডস বেচেছে, ঠিক আছে। পার্টিকে যদি গুডস বেচে তাহলে পার্টি কি সঙ্গে সঙ্গে কি করবে, যদি ক্যাশ সেল, পার্টির সাথে সাথে কি করবে টাকা দিয়ে দেবে, টাকা দিয়ে পার্টির সাথে টাকা দিয়ে দেবে, মানে আমাদের বিজনেস কি করবে স্যার ক্যাশটা রিসিভ করে নেবে, হ্যাঁ কি না, পার্টির সাথে সাথে ক্যাশটা রিসিভ করে নেবে। তাহলে এরকম জিনিস যদি হয় তাহলে রেকর্ডিং করব, কি করব রেকর্ডিং করব আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। তার মানে বোঝা গেল কি বললাম, গল্পটা একদম পুরো মানে একটা ডায়াগ্রাম করে বুঝিয়ে দিলে যাতে বুঝতে অসুবিধা না হয়। তার মানে আমরা এর এন্ট্রি অবশ্যই করব, কেননা আমি গুডস বেচেছি, ও আমাকে টাকা দিয়ে দিচ্ছে, মানে ক্যাশ টাকা রিসিভ করেছি, তাহলে এর এন্ট্রি করে দাও, এর এন্ট্রি করবো ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। এবার আর একটা উদাহরণ চেঞ্জ করে যদি ক্রেডিট সেল হয় তাহলে কি হবে, নেক্সট উদাহরণ করছি ক্রেডিট সেলস, ঠিক আছে ক্রেডিট সেলস। দেখ কি করছি, প্রথমে বিজনেস, ঠিক আছে প্রথমে বিজনেস, তারপর ধর পার্টি, ঠিক আছে। তো আমাদের যে বিজনেস কোনো একটা পার্টিকে গুডস বেচলো, ঠিক আছে এখানে লিখেছি গুডস বেচেছে, কিসে গুডস বেচেছে, গুডস সোল্ড করেছে, স্যার ধারে গুডস বেচেছে, ধারে গুডস বেচা হয়েছে, ঠিক আছে তো। তো পার্টি কি করেছে, ধারে যদি গুডস বেচা হয় তাহলে পার্টি কি সাথে সাথে টাকা দেবে না, পার্টি প্রমিস করেছে, পার্টি প্রমিস করেছে, কি প্রমিস করেছে বলছে, প্রমিস করেছে পে করবে কবে, কবে পে করবে বলেছে, আফটার, আফটার 1 মান্থ, 1 মাস পর, সে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, তো এত মাস পর পেমেন্ট করবে, 1 মাস পর পেমেন্ট করবে, ঠিক আছে তো বোঝা গেল তো। আমাদের বিজনেস কোনো একটা পার্টিকে গুডস বেচেছে ধারে, তো পার্টি প্রমিস করেছে 1 মাস পর পেমেন্ট করবে, তো ধর 1 মাস পর মানে ধর ফিউচার ডেট আমি এখানে ধরলাম 1 মাস পর এই ডেটটা, তো এই ডেটে ঠিক আছে ওই পার্টি পেমেন্ট করবে বিজনেসকে, তার মানে ক্যাশটা কবে রিসিভ হবে, ওই ফিউচার ডেটে, ফিউচার ডেটে ক্যাশটা রিসিভ হবে, ঠিক আছে ফিউচার ডেটে ক্যাশটা রিসিভ হবে, ঠিক আছে। এইবার রেকর্ডটা কবে করা উচিত, টাকাটা পেয়েছি কবে, স্যার ফিউচার ডেটে, তাহলে রেকর্ড কোন দিন করব, ফিউচার ডেটে করব নাকি আজকের দিনে করব, ফিউচার ডেটে, তার মানে এখানে লিখবো রেকর্ডিং, ঠিক আছে ব্র্যাকেটে লিখলাম ফিউচার ডেট, অর্থাৎ ফিউচার ডেটে রেকর্ড করব, ঠিক আছে ফিউচার ডেটে রেকর্ড করব আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। তফাৎটা বুঝতে পারলি, তার মানে ক্রেডিট সেল যদি হয়, যেদিন ধারে গুডস বেচা হবে সেদিন কিন্তু ক্যাশ বেসে রেকর্ড করা হবে না, যেদিন টাকাটা পাবে সেদিন রেকর্ড করা হবে, যেদিন টাকাটা পাবে সেদিন রেকর্ড করা হবে, ঠিক আছে। তো এরপরে একটা লিখছি, একটা কথা লিখছি, আন্ডার ক্যাশ বেসিস, আন্ডার ক্যাশ বেসিস, আন্ডার ক্যাশ বেসিস we do not record, ঠিক আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, we do not record outstanding expenses, বলছে আন্ডার ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং, আমরা যদি ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং করি সেখানে আমরা রেকর্ড করব না, কি রেকর্ড করব না, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস রেকর্ড করব না, আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরেই বুঝতে পারবি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস রেকর্ড করব না, আর কি রেকর্ড করব না, আউটস্ট্যান্ডিং ইনকামও রেকর্ড করব না, আউটস্ট্যান্ডিং ইনকামও রেকর্ড করব না, ঠিক আছে না। তারপর আর কি রেকর্ড করব না, প্রিপেড এক্সপেন্সেসও রেকর্ড করব না, প্রিপেড এক্সপেন্সেস এটাও রেকর্ড করব না, আর কি রেকর্ড করব না, প্রি রিসিপ্ট ইনকামও রেকর্ড করব না। তাহলে কি কি রেকর্ড করলাম না ক্যাশ বেসে, বলতে পারবি কি কি রেকর্ড করলাম না,
আউটস্ট্যান্ডিং, সেটা এক্সপেন্সেসও হতে পারে আবার ইনকামও হতে পারে। আর কি রেকর্ড করলাম? প্রিপেড, এক্সপেন্সও হতে পারে ইনকামও হতে পারে। মনে করার চেষ্টা কর, যেমন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, এগুলো কি রেকর্ড করতাম কি করতাম না? ফাইনাল অ্যাকাউন্টে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস রেকর্ড করতাম, আরে করতাম না? স্যালারির সঙ্গে আউটস্ট্যান্ডিং যোগ করতাম, তারপর লাইবিলিটি সাইড দেখাতাম, রেকর্ড করতাম তো। তার মানে আমরা যে অ্যাকাউন্টস করতাম না, আমরা জেনারেলি যে অ্যাকাউন্টস করি আমরা ক্যাশ বেস করি না, আমরা করি কি অ্যাক্রুয়াল বেসিসই করি। আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে তো? তার মানে ক্যাশ বেসিসে কি কি রেকর্ড করা হচ্ছে না, এগুলো মাথায় রাখতে হলো, স্যার এই জিনিসগুলো রেকর্ড করা হয় না, ঠিক আছে তো? আচ্ছা, আর একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে কি কি বললাম? ক্যাশ পারচেসের এক্সাম্পল দিলাম, সরি ক্যাশ সেলের এক্সাম্পল দিলাম, পেইড সেলের এক্সাম্পল দিলাম। এবার একটা এক্সপেন্সেসের এক্সাম্পল দিই। এক্সপেন্সেস যেমন একটা এক্সাম্পলের নাম বলছি, এই যেমন ধর তোদের পড়াচ্ছি, তো ওই যেটা বললাম কিছুক্ষণ আগে উদাহরণটা দিলাম, লাইট জ্বলছে, ফ্যান চলছে, ঠিক আছে তো? নিশ্চয়ই এর জন্য তো একটা ইলেকট্রিক বিল আসবে প্রতি মাসে। সিএসসি কোম্পানি আমাকে একটা ইলেকট্রিক বিল পাঠাবে, তাই না? ইলেকট্রিক বিল পাঠাবে, তাই আমি লিখছি ও আমাকে একটা ইলেকট্রিক বিল পাঠিয়েছে। ধর এই মাস, ধর সাপোজ ধর জুলাই মাসের বিলটা আমাকে পাঠিয়েছে, ঠিক আছে? কারেন্ট মান্থের বিল পাঠিয়েছে আমাকে, তাহলে বিলটা আমি রিসিভ করেছি। তা বিলটা রিসিভ করার পর বিলটা দেখলাম, সাথে সাথে আমি বিলের টাকাটা পেমেন্ট করে দিলাম। যখনই দেখলাম বিল এসছে, সে আমি অনলাইন পেমেন্ট করি বা অফলাইন পেমেন্ট করি, সাথে সাথে পেমেন্ট করে দিলাম, ঠিক আছে তো? বা এমন হতে পারে, ঠিক আছে ও তো দিয়েছে, তো ডেট তো দিয়েছে এই দিন। অনেক সময় দেখবি যেই দিন থাকে বিলের ডেট থাকে, বিল ডেটের পরেও তো পেমেন্ট করে, হ্যাঁ কি না? ডেটের পরেও তো পেমেন্ট করে, তো বিভিন্ন ঘটনা ঘটতে পারে, সেটাই আমি বলছি এখানে। তো ধর এক্সপেন্সেসটার নাম কি? এই যে আমার যে বিল এসছে, এই যে বিল এসছে, তার মানে কি আমি ইলেকট্রিকটা ইউজ করেছি, ইলেকট্রিকটা কনজিউম করেছি, এত ইউনিট কনজিউম করেছি, তাই আমার বিল এসছে, বিলটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ আমি কনজিউম করলাম মানে ইউজ করলাম, তাই জন্যই তো আমার বিলটা আসলো। তাহলে এই ইলেকট্রিসিটি আমার কি এক্সপেন্সেস বলতে পারি কি পারি না? ইলেকট্রিসিটি এক্সপেন্স। আমি এক্সপেন্স কাকে বলে কি বলেছিলাম? আমি বলেছিলাম যেই জিনিসের বেনিফিট নিয়ে নিই তাকে বলে এক্সপেন্সেস, তাই তো? তার মানে আমার বিল এসছে মানে বেনিফিট নিয়ে নিয়েছি, আমি তো ইউজ করে ফেলেছি বলেই তো আমার বিল এসছে, তার মানে আমার খরচ হয়ে গেছে। ইলেকট্রিসিটি আমার খরচ, তো ইলেকট্রিসিটি হচ্ছে আমার খরচ, খরচটার নাম হচ্ছে ইলেকট্রিসিটি, খরচটার নাম হচ্ছে ইলেকট্রিসিটি। এবার দেখ, ইলেকট্রিসিটি আমি পেড করতে পারি। ওই যেমন বললাম, ধর আমার বিল এসছে, জুলাই মাসের বিলটা এসছে, জুলাই মাসের বিল এসছে, তারপর ধর 2000 টাকা বিল এসছে জুলাই মাসে, ঠিক আছে তো? তো জুলাই মাসের বিল, এবার ধর পেমেন্ট করার দিন বলে দিয়েছে এই তারিখের মধ্যে, ধর আগস্টের 2-3 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এই তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। এইবার ধর আমি যদি টাইমের মধ্যে পেমেন্ট করে দিই তো ঠিক আছে, আমি টাইমের মধ্যে পেমেন্ট করে দিয়েছি, বা এমনও তো হতে পারে আমার কাছে এখন টাকা নেই বা আমার একটা সমস্যা আছে, আমি কদিন পরে টাকা পেমেন্ট করবো, ঠিক আছে তো? বিভিন্ন কন্ডিশন আসতে পারে, তো আমি পেড করতে পারি, আবার বাকিও রাখতে পারি, হ্যাঁ কি না? ইলেকট্রিক বিল আমি পেমেন্টও করে দিতে পারি বা বাকিও রাখতে পারি। আমার প্রশ্ন হচ্ছে, পেমেন্ট করে দিলে এর জায়গা কি ক্যাশ বেসিসে আছে? আমি যদি বাকি রাখি, এর জায়গা কি ক্যাশ বেসিসে আছে? এটাই কোশ্চেন, আর কিছু না, সিম্পল কোশ্চেন। তো আমি যদি পেমেন্ট করে দিই, আমাদের ক্যাশ বেসিস কি বলেছে? ক্যাশ বেসিস বলেছে তুমি যদি ক্যাশ পেমেন্ট করে দাও আর যদি ক্যাশ রিসিভ করো, তাহলে তুমি ক্যাশ বেসিসে দেখাতে পারবে। তুমি যদি টাকাটা বাকি রাখো, মানে তুমি ইলেকট্রিক ইউজ করে ফেলেছো, তুমি ইলেকট্রিকটা ব্যবহার করে ফেলেছো, কিন্তু তুমি কদিন পরে পেমেন্ট করবে। তার মানে কি, সাপোজ নর্মাল ধর আমি স্টুডেন্ট পড়াচ্ছি, ধর আমি জুলাই মাস পড়েই ফেললাম, 31শে জুলাই, আমি ধর পুরো জুলাই মাসটা পড়েই ফেললাম, যে 31শে জুলাই শেষ হলো, তার মানে আমার কিন্তু ইনকাম হয়ে গেল। তো আমাকে টাকা দিল কি দিল না সেটা তো হবে না। ধর কি হয়, আমরা যে পড়াই জুলাই মাসের 1 তারিখ থেকে পুরো 31 তারিখ অবধি পড়ালাম, 31 তারিখে কিন্তু আমি স্টুডেন্টের কাছে আমি টাকা দিতে পারি কি আমার মাইনাটা দেবে, কারণ এটা আমার অধিকার আছে। কিন্তু ও ধর মাইনা 31 তারিখ দিল না, তার মানে কি ও আমার কাছে টাকাটা বাকি রেখে দিল, ও তো আমাকে টাকাটা বাকি রেখে দিল, ও ধর 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর দিল। তো জিনিসটা বোঝা যাচ্ছে তো? তার মানে 31 তারিখ কিন্তু আমার ইনকাম হলো, ও টাকাটা আমাকে 5 দিন পর দিল, তো 5 দিন পর আমি টাকাটা রিসিভ করেছি, আজকে কিন্তু রিসিভ করিনি, তাই আজকে কিন্তু আমি দেখাতে পারবো না। মানে এরকম যদি হয়, ধর আমার জুলাই মাসে টিউশন ফিস, ধর আমার কোনো একটা স্টুডেন্টের মাইনা 2000 টাকা, 31শে জুলাই ওকে টাকা দিলাম, ভাই 2000 টাকা দিই, মাইনাটা দে। ও বললো আমি এখন দিতে পারবো না, 5 দিন পর দেবো। ও যেই দিন দিল 5 দিন পর, সেই দিন আমি যদি ক্যাশ বেসিস রেকর্ড করি, সেই দিন ক্যাশ বেসিসে নেব, আজকে নেব। আমার কথাটা বোঝা যাচ্ছে? ক্যাশ বেসিস এটাই বলেছে, যেই দিন রিসিভ করবে বা যেই দিন পেমেন্ট করবে সেই দিনই তুমি রেকর্ড করো, এটাই ক্যাশ বেসিস বলেছে, ঠিক আছে? যেটা খুব বাজে,
একদমই বাজে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টিং যদি ফলো করা হয়, কোম্পানি কখনোই সঠিক প্রফিট পাবে না, কখনোই সঠিক প্রফিট পাবে না। ঠিক আছে, আমি জানাতে পারবো, এখনই জানিয়ে দিচ্ছি। তো পেড, ডিউটাকে কি বলা হয় আমাদের অ্যাকাউন্টসের ভাষায়? আর একটা কি বলা হয়? আউটস্ট্যান্ডিং। ডিউটাকে আমরা বলি আউটস্ট্যান্ডিং। তো দেখ, পেডটা কি বলেছে এখানে? বলছে এন্ট্রি মেড আন্ডার ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। তার মানে ধর আমি যদি ইলেকট্রিক বিল যদি পেমেন্ট করে দিই, তাহলে নিশ্চয়ই ক্যাশ বেসে দেখাতে পারবো। তাহলে এখানে কি লিখতে পারি? এন্ট্রি মেড আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। এন্ট্রি মেড আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। বোঝা গেল কি লিখলাম? জিনিসটার মানে বুঝতে হবে, মানে বুঝতে পারলে কিছু নেই, বই তোকে আলাদা করে পড়তেও হবে না। তাই ইলেকট্রিসিটির যে বিলটা যেদিন আমি পেমেন্ট করে দিচ্ছি, যেই দিন, সে আমি আজকের দিনেই পেমেন্ট করি বা দুদিন পর পেমেন্ট করি, যেদিন পেমেন্ট করব সেই দিনই কিন্তু ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ রেকর্ড করবো। ঠিক আছে তো? এবার ডিউ বা আউটস্ট্যান্ডিং জিনিসটা কি লিখতে পারি? পেমেন্ট উইল বি মেড on some later date। আমাদের ইলেকট্রিক বিল আসলে জেনারেলি আমরা সবাই টাইম টু টাইম পেমেন্ট করি, কিন্তু অনেক সময় দেখবি গ্রিন বিল চলে আসে। জানিস তো গ্রিন বিল কেন আসে? জানিস তো? দেখেছিস তো গ্রিন বিল কেন আসে? কেউ যদি লেটে পেমেন্ট করে বা কেউ যদি পেমেন্ট নাই করলো, তখন এরকমও হতে পারে কন্ডিশন। বড় বড় কোম্পানিতে হতে পারে না, এই সমস্ত ঘটনা ঘটে কোম্পানিতে। তো কোম্পানির হয়তো এখন সমস্যা আছে, কারণ কোম্পানি তার 2,000 টাকা বিল আসে না। বড় বড় কোম্পানি দেখবি নিশ্চয়ই কয়েক হাজার বা লাখ লাখ টাকা বিল আসে। তো ও আটকে রাখতে পারে টাকা। ঠিক আছে তো? তো কি হলো, কেউ টাইমে পেমেন্ট করতে পারে, কেউ ধর টাইমে পেমেন্ট করতে পারলো। তো টাইমে যদি পেমেন্ট করতে না পারলো, তো বাকি রইলো টাকাটা। ধর এই মাসে ধর একটা টাটা কোম্পানির বিল আসলো ধর 5 লাখ টাকা, 5 লাখ টাকা ইলেকট্রিক বিল আসলো, পেমেন্ট করতে পারলো না। ও পরের মাসে পেমেন্ট করতে টাকাটা বাকি রেখে দিল। ঠিক আছে তো? এর এন্ট্রি কি হবে না? কিন্তু খরচ কিন্তু হয়ে গেছে, ওর কিন্তু ইলেকট্রিক খরচ হয়ে গেছে, কারণ ও তো 5 লাখ টাকা তো ইলেকট্রিক বিল আসছে, ইলেকট্রিক কনজিউম করতে ইউজ করে নিয়েছে ইলেকট্রিকটা। জিনিসটা বোঝা যাচ্ছে তো? খরচ হয়ে গেছে, কিন্তু এবার প্রশ্ন হলো, ও যে এই ইলেকট্রিক খরচ হলো, এই খরচটাকে ও ক্যাশ বেসে রেকর্ড করতে পারবে না? অ্যান্সার হচ্ছে না, কারণ ও তো পেমেন্টই করেনি। তো এত অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম ব্যাপারটা। ঠিক আছে তো? তো দেখ, এবার বলছে ডিউ অর আউটস্ট্যান্ডিং। তাহলে এক্ষেত্রে এই যে ধর যেই কোম্পানি হোক, বা আমার কথাই যদি বলি, আমি ইলেকট্রিক বিল এই মাসে পেমেন্ট করতে পারিনি, তাহলে আমার তো পেমেন্ট করা উচিত ছিল, কারণ আমি তো বেনিফিট নিয়েছি। বল না, জুলাই মাসের ইলেকট্রিক বিল, জুলাই মাস আমি ইউজ করেছি, 2,000 টাকা ইলেকট্রিক বিল এসছে, জুলাই মাসের 31 তারিখ এসছে, কিন্তু আমি টাকাটা পেমেন্ট করতে পারিনি। তার মানে কি আমাকে কি টাকাটা পেমেন্ট করতে হবে? কারণ আমি বেনিফিট নিয়ে নিচ্ছি, আমি তো ইউজ করে ফেলেছি, আমাকে টাকাটা পেমেন্ট করতে পারিনি। তার মানে কি আমার মাথায় কি একটা হেডেক তৈরি হয়েছে? আমার মাথায় কি একটা অব্লিগেশন তৈরি হয়েছে যে টাকাটা পেমেন্ট করতে হবে? হ্যাঁ, তৈরি হয়েছে, পেমেন্ট করতে হবে। তাহলে এটাকে কি বলতে পারি? লাইবিলিটি। তো বলতে পারি এটা হচ্ছে আমার এক ধরনের লাইবিলিটি। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমার এক ধরনের লাইবিলিটি। তার মানে আমি বলতে পারি, এরকম যখনই সিচুয়েশন অ্যারাইজ হবে, তখন বলতে পারি লাইবিলিটি ক্রিয়েটেড। কি লিখতে পারি? লাইবিলিটি ক্রিয়েটেড। ঠিক আছে? আর এরকমই এন্ট্রি তাই লিখেছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে, নো রেকর্ডিং ইজ ডান টুডে। নো রেকর্ডিং ইজ ডান টুডে। আমি এত এই ডায়াগ্রাম করে ধরে বুঝিয়ে কেন করালাম? আমি যদি কখনো যদি পুরো পেপারগুলো নাও পড়তে পারি, এই জিনিসগুলো মাথায় থাকে যাবে। এই জিনিসগুলো একবার উদাহরণ দেখলেই মাথায় পড়ে যাবে, মনে পড়ে যাবে। ঠিক আছে? একটু টুকে নে। আমি কি বললাম? ক্যাশ সেল এর উদাহরণ দিলাম, ক্রেডিট সেলের উদাহরণ দিলাম, ক্যাশ পারচেস, ক্রেডিট পারচেস তোরা নিজেরা মন থেকেই তৈরি করতে পারছি। আমি সব উদাহরণ দিলাম না, কত উদাহরণ দেবো? ঠিক আছে? একটা এক্সপেন্স উদাহরণ দিলাম, এরপর একটা ইনকামের উদাহরণ দেবো। ঠিক আছে তো? এত অব্দি আগে টুকে নে। আচ্ছা দেখ, এবার কি করবো? এবার হচ্ছে ইনকাম নিয়ে আলোচনা করি একটু। ইনকাম নিয়ে একটু আলোচনা করি। তো ইনকামটা কি বলেছে? ইজিই বলেছে ইনকামটা। তো যারা আমি আমার কথা বলছি, ধর টিউশন ফিজের কথা, আমি স্টুডেন্ট পড়াচ্ছি। ঠিক আছে তো? এবার স্টুডেন্ট পড়ালে তো প্রতি মাস, ধর জুলাই মাস পড়ালাম, জুলাই মাস শেষ হলে 31 তারিখ শেষ হলো, 31শে মাস। তো তারপর ধর স্টুডেন্টরা টাকা দিয়ে দিল, টিউশন ফিজ দিয়ে দিল। তার মানে কি আমি রিসিভ করতে পারি টাকাটা? কোনো স্টুডেন্ট টাইম টু টাইম পেমেন্ট করে দিল, রিসিভ করে নিলাম টিউশন ফিজের টাকাটা। ঠিক আছে তো? আবার
কোনো স্টুডেন্ট বললো ওর একটু অসুবিধা আছে, ও বললো একটু অসুবিধা আছে, প্রবলেম চলছে, বললো কদিন পর দেবে, একটু কদিন পরে দিল। তার মানে কি করলো, ও টাকাটা কি আটকে রাখলো। জুলাই মাসে ধর, আমি যেটা তোদের বারবার একটা কথাই বলার চেষ্টা করছি, ঠিক আছে, ধর আমার 31শে জুলাই মাসের 1 তারিখ থেকে পড়ানো আরম্ভ করেছি, 31শে জুলাই যেদিন শেষ হলো, ঠিক আছে, তো আমি ওর কাছে ওই দিন টাকা ছিলাম। তার মানে আমি টাকা কতদিন যেতে পারি, আমি যেই স্টুডেন্টকে পড়াচ্ছি সেই মাসটা শেষ হলে তার কাছে টাকা যেতে পারি, ঠিক আছে। তো এটাই ব্যাপার, নর্মাল ব্যাপার। ওর কাছে আমি 31শে জুলাই টাকা ছিলাম, ও যদি ওই দিনই টাকা দিয়ে দেয় তাহলে টাকাটা পেয়ে গেলাম, রিসিভ হয়ে গেল, ঠিক আছে। তো ইনকাম কাকে বলে বুঝতে পারছিস, ইনকাম কাকে বলে, এটা খুব জরুরি, আমরা ক্লাস 11 থেকে শিখছি ইনকাম কাকে বলে। ধর আমি যদি কোনো স্টুডেন্টকে পড়িয়ে দিই তাহলে আমার ইনকাম হয়ে গেল, তাহলে আমার ইনকাম হয়ে গেল। সেরকম জুলাই মাসে ধর 1 তারিখ থেকে পড়ানো আরম্ভ করলাম, 31 তারিখ অব্দি পড়ালাম, তার মানে পড়ানোটা কমপ্লিট হলে 31 তারিখে আমার ইনকামটা জেনারেট হয়ে গেল। এবার ও যদি ওই দিনই টাকাটা দিয়ে দেয়, টাকাটা রিসিভ করলাম, ও যদি বললো স্যার 5 দিন ওয়েট করুন, 5 দিন পর টাকা দেবো, তাহলে 5 দিন পর টাকাটা পাচ্ছি। তাহলে কি ওই দিন কি টাকা পেয়েছি, না, ওই দিন রিসিভ করি, ওই দিন টাকাটা বাকি আছে। তাহলে এই জন্য এটা বললাম ডিউ, বুঝতে পারলি তো। ওই দিনের দিন টাকা পেলে রিসিভ হয়ে গেল, দিনের দিন টাকা না পেলে ডিউ রইল, ডিউ। এই ডিউটাকে আমরা বলতে পারি আউটস্ট্যান্ডিং। ডিউ মানে আউটস্ট্যান্ডিং। অনেকে বলতে পারে স্যার আউটস্ট্যান্ডিং মানে তো, মানে কি বলবো, অনেকে আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি বলে। আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, ভুল। আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, আউটস্ট্যান্ডিং মানে বাকি। ডিউ মানেই আউটস্ট্যান্ডিং, ডিউ মানেও বাকি, আউটস্ট্যান্ডিং মানেও বাকি। তাহলে কি বললাম, বোঝা গেল। এখানে এই যে রিসিপ্টটা হচ্ছে, তো বল এই রিসিপ্টটাকে ক্যাশ বেসে রেকর্ড করবো নাকি এটা ক্যাশ বেসে রেকর্ড করবো, কোনটা ক্যাশ বেসে রেকর্ড করা উচিত, এইটা নাকি এটা? রিসিপ্ট। আমাদের নিয়ম বলছে, ক্যাশ বেস বলছে যেদিন তুমি রিসিভ করবে সেই দিনই রেকর্ড করবে। তা এই যে বাকিটা আছে, এটা যেদিন রেকর্ড করব, মানে যেদিন রিসিভ করব সেদিন রেকর্ড করব। আজকে রিসিভ করছি কোনটা, এটা, তা আজকে এটা রেকর্ড করব। 10 দিন পর এটা রিসিভ করবো, 10 দিন পর এটা রেকর্ড করবো, ঠিক আছে। তো তাহলে এখানে লিখবো এন্ট্রি মেড, ঠিক আছে, আন্ডার, এন্ট্রি মেড আন্ডার ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে। আর এখানে এটা কি বলছে, পেমেন্ট উইল বি রিসিভড, পেমেন্ট উইল বি রিসিভড, পেমেন্ট উইল বি রিসিভড, ঠিক আছে, সাম ফিউচার ডেট। আমি কোনো স্টুডেন্টকে পড়িয়েছি জুলাই মাসে টাকা দেওয়ার কথা, ও না জুলাই মাসের টাকাটা, জুলাই মাস পড়িয়েছি, জুলাই মাসে 31 তারিখ করে টাকাটা চেয়েছি, ওই টাকাটা আগস্ট মাসের 17 তারিখ দিয়েছে। তার মানে 17 দিন টাকাটা আটকে রেখেছিল, যেই টাকাটা আমার পাওয়ার কথা কবে, জুলাই মাসের 31 তারিখ, ঠিক আছে। জুলাই মাসের 17 দিন টাকাটা আটকে রেখেছে, 17 দিন পর টাকাটা পেমেন্ট করেছে। তার মানে এখানে বলেছে, তার মানে পেমেন্টটা কবে পাচ্ছি স্যার, 17 দিন পর, তাই তো। তার পেমেন্টটা রিসিভড হয়েছে কবে, ফিউচার ডেটে পেমেন্ট রিসিভড হয়েছে। তার মানে আচ্ছা, এইটাকে কি আমরা অ্যাসেট বলতে পারি? ভালো করে বোঝ, আমার ইনকামটা কবে হয়ে গেছে, ইনকামটা কবে করেছি, ইনকামটা হয়েছে কিন্তু আমার 31শে জুলাই। ধর কোনো স্টুডেন্টের কাছে, একটা স্টুডেন্টকে পড়েছি, ওর মাইনা 2000 টাকা, জুলাই মাসের 31 তারিখে ওর কাছে আমি 2000 টাকা পাই, 31 তারিখেই পাই, ওই দিনই আমার ইনকাম হয়ে গেছে, কিন্তু ও টাকাটা 17 দিন পর দিয়েছে। তার মানে কি, আমার তো অ্যাসেটই ছিল, ও টাকাটা তখন দিতে পারিনি, বলছে ফিউচারে দেবে। তা আমি কি বলছি, এর বেনিফিটটা ফিউচারে, কোনো জিনিসের বেনিফিট যদি ফিউচারে পাওয়া যায় তাকে অ্যাসেট বলে। তোরা মনে পড়তো, তোরা দেখ অ্যাক্রুড ইন্টারেস্ট পেতি, ঠিক আছে। তো এইটা কি বলতি, অ্যাসেট বলতি না অ্যাক্রুড ইন্টারেস্ট। তার মানে কি, ইনকামটা হয়ে গেছে, মানে অ্যাক্রুড মানে কি, মানে ইনকাম ডিউ বাট নট রিসিভড। টিউশন ফিস, এই টিউশন ফিস বাকি আছে, মানে কি স্যার আপনার ইনকামটা আপনি করে ফেলেছেন কিন্তু আপনি টাকাটা পাননি, তাই তো। একে বলতে পারি তো অ্যাক্রুড টিউশন ফিস, টিউশন ফিস ডিউ বাট নট রিসিভ। টিউশন ফিস ডিউ কেন বললাম, আমি পড়িয়ে নিয়েছি, অর্থাৎ আমার টাকাটা ডিউ হয়ে গেছে, ঠিক আছে, বাট নট রিসিভ, রিসিভ হয়নি এখন পর্যন্ত, বুঝা গেল তো। তো এটাকেই বলছে, তাহলে আর এরকম জিনিসটাকে কি বলতে পারি, অ্যাসেট না লাইবিলিটি। আচ্ছা, এই যে এই টাকাটা ধর কোনো স্টুডেন্টের কাছে 2000 টাকা পায়, 31 তারিখে ওর কাছে চেয়েছি 2000 টাকা, কারণ আমি পড়িয়ে দিয়েছি 2000 টাকা পাই, ও তো 31 তারিখে দিতে পারেনি। তাহলে এই টাকাটা আমি দেবো না আমি নেবো, নেব। কোনো জিনিস যদি নিই সেটা আমার অ্যাসেট না লাইবিলিটি, অ্যাসেট। তাহলে এটা আমার অ্যাসেট হয়ে গেল, এটা আমার অ্যাসেট। তাহলে কি লিখবো,
অ্যাসেট হয়ে গেল। তো এটার কি লিখবো, নো রেকর্ডিং, এখানে কি লিখবো, নো রেকর্ডিং ইজ ডান টুডে, ঠিক আছে, নো রেকর্ডিং ইজ ডান টুডে, তাহলে আজকে কোনো রেকর্ডিং করবো না। তো জিনিসটা বোঝা গেল এখন পর্যন্ত। কিন্তু আমি দেখ এখন পর্যন্ত কি কি বুঝিয়েছি, আমি শুধু আউটস্ট্যান্ডিং নিয়ে আলোচনা করেছি। দেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং ইনকাম, ঠিক আছে। আচ্ছা আউটস্ট্যান্ডিং ইনকামের আরেকটা নাম কি, অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড, কখনো কখনো আউটস্ট্যান্ডিং না বলে অ্যাক্রুডও বলতে পারে। আউটস্ট্যান্ডিং ইনকামের আরেকটা নাম অ্যাক্রুড ইনকাম। তো আমি এখন পর্যন্ত আউটস্ট্যান্ডিং আর অ্যাক্রুড নিয়ে আলোচনা করলাম। কিন্তু প্রিপেড কথাটা এখনো বলেছি, প্রিপেড বা প্রি রিসিভডের কথা বলেছি না। তো প্রিপেড তো এরকম হতেই পারে, ধর ধর আমি কোনো স্টুডেন্টকে পড়াচ্ছি, ও আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছে, হতে পারে না। আমি আজকে কোনো স্টুডেন্টকে পড়াচ্ছি, সে বললো ঠিক আছে আপনি অ্যাডভান্স টাকা রেখে দিন। অ্যাডভান্সে অনেকেই করতে পারে, যেমন ধর এই আগস্ট মাসের মাইনেটা আমাকে অ্যাডভান্স দিয়ে দিল, কিন্তু আমি ওকে যে মাইনা চাইনি, মানে মানে বুঝতে পারছিস তো অ্যাডভান্সের ব্যাপারটা। আগস্ট মাসের 1 তারিখ থেকে 31 তারিখ অব্দি পড়াবো, আমি ওকে টাকা দিতে পারি কবে, 31 তারিখ টাকা দিতে পারি, কিন্তু আমাকে আগস্ট মাসের মধ্যেই মাইনাটা দিয়ে দিস, মানে অ্যাডভান্স দিয়ে দিয়েছে। তো আমাদের অ্যাকাউন্ট মানে ক্যাশ বেসিস কি বলছি জানিস তো, ক্যাশ বেস বলছে ভাই তুমি অ্যাডভান্স পেয়েছো, বাকি আছে আমার জানার দরকার নেই। ও এসব কিচ্ছু রেকর্ড করে না। ও ওর ওর মতলব হচ্ছে টাকা পাওয়া নিয়ে, টাকা দেওয়া আর টাকা পাওয়া, আর কিছু জানে না। ও বলছে তুমি যদি টাকা পাও বা টাকা দাও তাহলে রেকর্ড করবো, আর রেকর্ড করবো না, অন্য কিছু করবো না। আমি প্রিপেড বুঝি না, আমি অ্যাক্রুড বুঝি না, আমি আউটস্ট্যান্ডিং বুঝি না, আমি কিছুই বুঝি না, আমি প্রি রিসিভ কিচ্ছু বুঝি না। তার মানে বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা আগে একটু একটা কথা বলে দিই, কোনো স্টুডেন্ট যদি, এটা আমরা অ্যাকাউন্টসে বেসিক অ্যাকাউন্টিং নামে শিখেছি, কোনো স্টুডেন্ট যদি আমাকে টাকাটা অ্যাডভান্স দিয়ে দেয়, ঠিক আছে, তো এটা কি আমার ইনকাম বলতে পারবি? কোনো স্টুডেন্ট যদি আমাকে টাকা অ্যাডভান্স দিয়ে দেয়, এটা আমার কোনো ইনকাম না, এটা আমার কোনো ইনকাম নয়। কি করে ইনকাম হবে? আরে আমি তোকে পড়াইনি এখনো পর্যন্ত, পুরো পড়ানো শেষই হয়নি, আমার কি করে ইনকাম হলো? বুঝে যাচ্ছে তো, এটা আমার ইনকাম নয়। ইনকাম কবে হবে? কোন স্টুডেন্ট আগস্ট মাসের 1 তারিখ থেকে ওর কাছে আমি 31 তারিখ মাইনা চাইবো, ও আমাকে 10 তারিখে মাইনা দিয়ে দিচ্ছে, 31 তারিখ আসলে আমি বলবো ইনকাম। আমি কিন্তু 10 তারিখ বলতে পারি না ইনকাম, ঠিক আছে তো, সেটা আমার ইনকাম নয়, এটা আমার এক ধরনের লাইবিলিটি। এটা আমার এক ধরনের কি লাইবিলিটি, কি বললাম বুঝতে পারলি? এটা হচ্ছে আমার এক ধরনের লাইবিলিটি। কেননা কতদিন পর্যন্ত লাইবিলিটি থাকবে? 31 তারিখ অব্দি লাইবিলিটি থাকবে, তারপরে নর্মালি আমার ইনকাম হয়ে যাবে, তাই তো। তার মানে এটা কি হচ্ছে, এটা কি ধরনের ইনকাম? এটা হচ্ছে আমার প্রি রিসিভ। আচ্ছা প্রি রিসিভ কেন বললাম? আগে আগে রিসিভ করেছি। এটা হচ্ছে আমার টিউশন ফিস হচ্ছে এমন এক ধরনের ইনকাম যেটা আগে আগে রিসিভ করেছি, এটাকে আমার বলতে পারি কি ইনকাম, প্রি রিসিভ ইনকাম। তাহলে এখানে লিখছি, ইনকামটা লিখছি এখানে প্রি রিসিভ, প্রি রিসিভ ইনকাম। বোঝা গেল? প্রি রিসিভ ইনকাম। প্রশ্ন হচ্ছে এটা কি রেকর্ড করা হবে? হ্যাঁ এটা রেকর্ড করা হবে। আচ্ছা দেখ, কোন স্টুডেন্ট ধর আগস্ট মাসের মাইনা ধর 2000 টাকা, আগস্ট মাসে 31 তারিখ দেওয়ার কথা, ও না 17 তারিখে মাইনা দিয়ে দিয়েছে, 2000 টাকা দিয়ে দিয়েছে। তার মানে প্রশ্ন হলো এটা কি, ও যে 2000 টাকা দিয়ে দিল, এটা কি ক্যাশ বেসে রেকর্ড করা উচিত? মানে কি করবো কি করবো না? করবো কি করবো না? অবশ্যই করবো। কেন? ক্যাশ বেসিস কি বলেছে? বলছে টাকা পেলে বা টাকা দিলে, ক্যাশ যদি রিসিভ করো বা ক্যাশ যদি পে করো তাহলেই রেকর্ড করো, না হলে না। ও জানতেও চাইনি পি রিসিভ কবে কার টাকা, কিচ্ছু জানতে চায় না, ও কিছুই জানতে চায় না, বলছে টাকা আসলেই রেকর্ড করো, ব্যাস আর কিছুই না। তাহলে এটা বুঝতে পারলি, এটা রেকর্ড করা হবে কি কবে না? অবশ্যই রেকর্ড করা হবে। কোনটা রেকর্ড করা হবে? যদি টাকাটা পাবে, বাট পি রিসিভ ইনকাম রেকর্ড করা হবে না। বুঝতে পারলি তো? এটা বলেছে। তাহলে একই রকম কেস বলতে পারি এক্সপেন্সের ক্ষেত্রে, প্রিপেড, তাহলে ওটাও বলতে পারি একই রকম কেস। ধর এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি পেড ইন অ্যাডভান্স, পেড ইন অ্যাডভান্স। যেমন একটা উদাহরণ আমি বলতে পারি, এর একটা উদাহরণ, সাপোজ ধর এই পেড ইন অ্যাডভান্সটা কিন্তু বলতে পারি প্রিপেড। এটা কেমন হয়? সাপোজ ধর আমি ধর কারোর বাড়িতে ভাড়া থাকছি, তো বাড়িওয়ালাকে আমি বললাম ঠিক আছে আমি তোমাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, অনেকেই দেয় অ্যাডভান্স। সাপোজ ধর আমার ভাড়া ধর 5000 টাকা ভাড়া, ঠিক আছে, আমি ওকে 6000 টাকা দিয়েছি, আগের মাসে 6000 টাকা দিয়ে দিয়েছি। ও বললো 1000 টাকা এখন খুচরো নেই, ঠিক আছে, তো 1000 টাকা তোমার কাছে রেখে দাও, পরের মাসে যখন টাকা দেবে তখন কাটাকাটি করে নেবো। 1000 টাকা আমি অ্যাডভান্স দিয়ে রেখেছি, ঠিক আছে তো। তো আমাদের ক্যাশ বেস কি বলছে? ও তখন কিন্তু 5000 টাকা রেকর্ড করবে না, ও কিন্তু 6ই রেকর্ড করবে, কারণ যত টাকা পেমেন্ট করবে তত টাকাই রেকর্ড করে দাও। তো বুঝতে পারছিস তো, এই পেড ইন অ্যাডভান্স এটা রেকর্ড হয়ে যাবে এখানে ক্যাশ বেসিসে। বোঝা গেল কি বললাম? তার মানে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কি বুঝতে পারলি? যে স্যার ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং
ও কিন্তু কোনো রকমের আউটস্ট্যান্ডিং রেকর্ড করবে না। কেন রেকর্ড করবে আউটস্ট্যান্ডিং? ও তো টাকা পরে পাবে, কেন রেকর্ড করবে? বাকি তো, এর কোনো রেকর্ড করবে না। তারপর যে আউটস্ট্যান্ডিং ইনকাম, আরে এটা কেন রেকর্ড করবে? টাকা তো পাইনি এখনো। তারপর যে প্রিপেড এক্সপেন্সেস, স্যার আপনি তো এই টাকাটা আগে আগে দিয়ে দিয়েছেন, তাহলে এই টাকাটা রেকর্ড কেন করবো না? এই টাকাটা যত টাকা দিয়েছি সেই টাকাটুকু রেকর্ড করবো, বাট প্রিপেডটা রেকর্ড করবো না। ব্যাপারটা বুঝতে পারলে? প্রিপেড এক্সপেন্সেসটা রেকর্ড করবো না। আর কি বলেছে? প্রি রিসিভড ইনকাম, এটাও মানে যত টাকা রিসিভ করেছি ইনকাম সেটা রেকর্ড করব, বাট ওইটা রেকর্ড করবো না, মানে যেটা প্রি রিসিভড ইনকাম বলে রেকর্ড করবো না। কি বললাম বোঝা যাচ্ছে তো? যত অঙ্ক করবো আমি সব ক্লিয়ারিটি করে দেবো। তো এই জিনিসগুলো হলো আজকে আমি আর কিছু করাবো না। পরের দিন আমি কি করব, এই ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কাকে বলে মানে ডেফিনেশনটা লিখে দেবো, ঠিক আছে? এর কিছু অ্যাডভান্টেজ দিয়ে দেবো, ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দেবো, তারপর অ্যাকুরেট বেসিসে লিখবো, ঠিক আছে? অনেক টাইম লাগবে করতে এটা। তো দেখ, আগের দিন আরম্ভ করেছিলাম বেসিস অফ অ্যাকাউন্টিংটা স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তো বোঝানো স্টার্ট করতে করতে বলেছিলাম বেসিস অফ অ্যাকাউন্টিং আমাদের দু রকমের আছে, একটা ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর একটা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তো ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিংটা বুঝিয়েছিলাম, বাট ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা লেখাটা সময় হয়নি, টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে আমরা আরম্ভ করব ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং কাকে বলে, ঠিক আছে? তো লেখ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং কাকে বলে, ডেফিনেশন লিখছি, ঠিক আছে? কার ডেফিনেশন? ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এর ডেফিনেশন। ঠিক আছে, লিখবি, হ্যাঁ সবাই লিখবি। ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং, লেখ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং cash basis of accounting is a system cash basis of accounting is a system in which cash basis of accounting is a system in which transactions are recorded লিখেছিস? when cash is received or paid that is টা কেমন লিখবি? I, E, that is entry is not recorded when a payment or receipt is merely due আমি রিপিট করছি, আবার যা লিখলাম এই প্রথম দিয়ে আবার বলছি, একটু মিলিয়ে নিবি। ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ আ সিস্টেম ইন হুইচ ট্রানজাকশন আর রেকর্ডেড, ঠিক আছে? আর রেকর্ডেড when cash is received or paid, that is entry is not recorded when a payment or receipt is merely due, ঠিক আছে? লিখতে পেরেছিস? প্যারা চেঞ্জ করে লিখবি। কি লিখবি? when cash basis of accounting, লেখ when cash basis of accounting is followed outstanding and prepaid expenses, ঠিক আছে? and income received in advance
অ্যান্ড ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স লিখেছিস তো, অ্যান্ড ইনকাম লিখতে পেরেছিস, অ্যান্ড ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স কমা অ্যাক্রুড ইনকাম কমা অ্যাক্রুড ইনকাম অ্যাক্রুড ইনকাম আর নট কনসিডার্ড। চ দেখি কি লিখেছে এখানে, যদিও আগের দিন যেটা বলেছিলাম, যে কথাগুলো বলেছিলাম সেটাই এখানে লেখা আছে, নতুন কিছু লেখা নেই। তো কি বলছে এখানে, খুব সোজা জিনিস দিয়েছে, বলছে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ আ সিস্টেম। ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের একটা সিস্টেম, ঠিক আছে? যেমন আমাদের অ্যাকাউন্টসের দুটো সিস্টেম আছে, একটা ক্যাশ বেস আছে, একটা অ্যাক্রুয়াল বেস আছে। তো ক্যাশ বেস অ্যাকাউন্টিং হচ্ছে একটা সিস্টেম। কি বলছে, যেখানে কি বলেছে, বলছে ট্রানজ্যাকশন আর রেকর্ডেড, অর্থাৎ এই অ্যাকাউন্টিংয়ে কোন ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করা হবে, ক্যাশ টাকা পেলে এবং ক্যাশ টাকা দিলে। মানে যদি কোনো পার্টির থেকে যদি কোনো ক্যাশ রিসিভ করি বা কাউকে যদি ক্যাশ টাকা পেমেন্ট করি, সেই সমস্ত ট্রানজ্যাকশনই এইটা রেকর্ড করা হবে, ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিংয়ে রেকর্ড করা হবে। বলছে তাহলে এখানে কোন এন্ট্রি রেকর্ড করা হবে না, ডিউ। যদি কোনো বাকি থাকে, ধর কোনো কিছু ধারে কিনলাম, ধারে বেচলাম, কোনো কিছু বাকি জিনিস এখানে রেকর্ড করা হবে। এখানে এটাই বলেছে, দ্যাট ইজ এন্ট্রি ইজ নট রেকর্ডেড হোয়েন আ পেমেন্ট অর রিসিভ ইজ মিয়ারলি ডিউ। যদি কোনো ডিউ থাকে এগুলো রেকর্ড করা হবে। তাহলে বুঝতে পারলি ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কি বলেছে, ঠিক আছে? তার বলছে প্যারা চেঞ্জ করে বলছে হোয়েন ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং ইজ ফলোড, আউটস্ট্যান্ডিং প্রিপেড এক্সপেন্সেস, তারপর ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, অ্যাক্রু ইনকাম আর নট, এই সমস্ত জিনিস কনসিডার করা হয় না ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিংয়ে। এইবার যখন এটা বলে নিলাম, কখনো জানতে চাই অনেকে, এর কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজ বলে হেডিং দে, অ্যাডভান্টেজ, ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এর অ্যাডভান্টেজেস বলে হেডিং দে। প্রথমে অ্যাডভান্টেজেস করি, তারপর ডিসঅ্যাডভান্টেজ করবো, মানে কিছু সুবিধা কিছু অসুবিধা। আচ্ছা দেখ, এবার পড়বো ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এর কিছু সুবিধা। এতক্ষণ তো ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং অনেক আলোচনা করলাম, দেখি কি লেখা আছে, একটা করে পয়েন্ট পড়ি। বলছে ইট ইজ সিম্পল, এটা খুব সিম্পল, মানে খুবই সোজা সহজ। ক্যাশ অ্যাকাউন্টিং এর যে দুটো মেথড বলছি, সিস্টেম বলছি, তার মধ্যে এটা খুবই সহজ, ঠিক আছে? বোঝাটাও সহজ, ঠিক আছে? এটা খুব বোঝা সহজ, বা এটা এই পদ্ধতিতে হিসাব রাখাটা খুবই সহজ। বলছে অ্যাজ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আর নট রেকর্ডেড, ঠিক আছে? তাই লিখে এটা রেকর্ডেড লিখেছিস তো, রেকর্ডেড তো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আর রিকোয়ার্ড, তাই তো? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আর নট রিকোয়ার্ড, আচ্ছা এটা রিকোয়ার্ড না, এটা লেখা আছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আর নট রিকোয়ার্ড। বলছে এটা কেন সিম্পল, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে না। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলতে কোনগুলোকে বলে, প্রিপেড এক্সপেন্সেস, তারপর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, অ্যাক্রুড ইনকাম, প্রি রিসিভড ইনকাম, এগুলো করার দরকার হয় না, এই জন্য সিম্পল বলছে। নেক্সট পয়েন্ট কি বলছে, বলছে দিস অ্যাপ্রোচ, দেখ বলছে দিস অ্যাপ্রোচ ইজ মোর অবজেক্টিভ, ঠিক আছে, অ্যাজ ভেরি ফিউ এস্টিমেট অ্যান্ড জাজমেন্ট আর রিকোয়ার্ড। মানে ওই একই কথা বলছে, একদম আগের যে পয়েন্টটা শেষ করলাম সেখান থেকে শুরু। বলছে এটা কি বলছে, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয় না। ওরা কিন্তু বারবার একই কথা বলছে, এখানে কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয় না। কি বললাম বুঝতে পারলি তো? মানে এখানে হিসাব রাখার জন্য, ঠিক আছে, কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার দরকার হয় না, এখানে এটাই বলতে চেয়েছে। বলছে দিস অ্যাপ্রোচ ইজ মোর অবজেক্টিভ অ্যাজ ভেরি ফিউ এস্টিমেট অ্যান্ড জাজমেন্ট আর রিকোয়ার্ড। তাহলে 3 নম্বর বলেছে দ্য বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ সুইটেবল ফর দোজ এন্টারপ্রাইজ হোয়ার মোস্ট অফ দ্য ট্রানজাকশন আর অন ক্যাশ বেসিস। বলছে সেই সমস্ত অর্গানাইজেশন বা সেই সমস্ত এন্টারপ্রাইজে বা সেই সমস্ত কোম্পানিতে এই ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেবল। কোন কোন জায়গায় অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যেমন আমি কয়েকটা এক্সাম্পল বলি। এখানে কি বলছে ভালো করে বুঝতে পারলি কি বললাম? বলছে সেই সমস্ত অর্গানাইজেশনে তোমার এই ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং ভালো লাগবে, মানে খুব ভালো অ্যাডভান্টেজ, যেখানে নগদ ট্রানজাকশন আর ক্যাশ ট্রানজাকশন করা হয়। কি বললাম বোঝা গেল? ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং পুরোপুরি ক্যাশ টাকা রিসিভ করবো আর ক্যাশ টাকা পেমেন্ট করবো, সেই সমস্ত অর্গানাইজেশনে এটা ইউজ করা হবে। যেই সমস্ত অর্গানাইজেশনে অনলি ক্যাশটাকেই ফলো করা হয়। যেমন অনেক উদাহরণ আসতে পারে, যেমন ধর বলতে পারিস যে কোনো এনজিও সংস্থা, উদাহরণ বলছি একটা স্কুলে কখনো ধারবাকি হয়, স্কুল, ঠিক আছে? তারপর এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপর এনপিও নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ যে সমস্ত অর্গানাইজেশনের উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, জনগণকে সেবা দেওয়া, সার্ভিস দেওয়া, সেই সমস্ত জায়গায় এটা ইউজ করা হয়। আর কি ক্লাব,
কলেজ, ঠিক আছে, কোনো রকমের চ্যারিটেবল ইনস্টিটিউশন মানে রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, ভারত সেবাশ্রম সংঘ, এই সমস্ত। তাহলে বুঝতে পারলি কোন কোন জায়গায় ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং তুই বেশি ফলো করতে পারবি। এই জন্য তোমরা দেখবি যখন আমরা ইনকাম এক্সপেন্স শিখেছিলাম সব ক্লাবের অঙ্ক থাকতো না, সব ক্যাশ বেসই থাকতো বেসিক্যালি। তাহলে আমাকে যদি কখনো বলা হয় এমন কিছু অর্গানাইজেশনের নাম বলো যেখানে ক্যাশ বেস ফলো করা হয়, তখন কি বলবি? এনজিও, স্কুল, কলেজ, হাসপাতাল, এই সমস্ত জায়গায় ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং ফলো করা হয়। এবার এর কিছু ডিসঅ্যাডভান্টেজ বলছি। কি বলছে? ইট ডাজ নট গিভ, ঠিক আছে, ইট ডাজ নট গিভ, এটা কি লিখেছে? ট্রু, এটা ট্রু হবে না, ট্রু হবে। ইট ডাজ নট গিভ আ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ট্রু, TRUE, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। কি লিখেছি? ইট ডাজ নট গিভ আ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ of the profit or loss and the financial position of an enterprise. তাহলে কি বলছি? আবার পড়ছি প্রথম দিয়ে। প্রথম ডিসঅ্যাডভান্টেজ কি বলেছে? বলছে ইট ডাজ নট গিভ আ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ঠিক আছে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ মানে বলবো, সব বলবো, লাইনটা কি বলতে চাইছে? বলছে ইট ডাজ নট গিভ আ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য প্রফিট অর লস অ্যান্ড দ্য ফিনান্সিয়াল পজিশন অফ অ্যান এন্টারপ্রাইজ because it ignore fundamental accounting assumption, that is accrual assumption. কি বলেছে? লাইনটার মানে বোঝা যায়। বলছে ইট ডাজ নট গিভ আ, এ কখনোই আমাদের যে কোম্পানি আছে, আমাদের যে ব্যবসা আছে, ব্যবসার যে প্রফিট বা লসটা বেরোয় না, তার কখনো সঠিক চিত্র দেয় না। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ মানে সঠিক চিত্র, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিতে মানে ঠিকঠাক, মানে পরিষ্কার পিকচার দেয় না। আমরা যে সমস্ত কোম্পানি নিয়ে ডিল করছি সেই কোম্পানি যদি অরিজিনাল প্রফিট লস জানতে চাই, কখনোই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয় না, ঠিক আছে। আর কি দেয় না? আমার বিজনেসের যে ফিনান্সিয়াল পজিশন সেটারও ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়। তাহলে কি বললো? এর মেন অসুবিধাটাই কিন্তু মেন অসুবিধা। আমাকে যদি বলে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিংয়ের মেন অসুবিধা কি, তুই বলতে পারিস আমরা যে অর্গানাইজেশনে যুক্ত আছি সেই অর্গানাইজেশনের সঠিক প্রফিট জানতে চাইলে তার সঠিক চিত্র দেবে না, মানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেবে না, প্রফিট লসের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেবে না, ফিনান্সিয়াল পজিশন মানে অ্যাসেট লায়াবিলিটি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেবে না। তার কারণ কি জানিস? এখানে তোর কোনো রকমের আউটস্ট্যান্ডিং রেকর্ড করা হয় না, কোনো রকমের প্রিপেড রেকর্ড করা হয়, তাহলে কি করে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেবে? বুঝতে পারলি? আমি দিয়ে দিচ্ছি, আমি আরো একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বলছে দাস আউটস্ট্যান্ডিং অ্যান্ড প্রিপেড এক্সপেন্সেস অ্যান্ড অ্যাক্রুড ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স আর নট অ্যাকাউন্টিং, রেকর্ড করা হয় না। দেখ আমি একটা করেছি, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমরা যে নর্মালি বিজনেস করি, বিজনেস থেকে কি এক্সপেকটেশনের জন্য বিজনেস করি? প্রফিটের জন্য, ঠিক আছে। তা আমরা যে বিজনেস করি এমন না যে আমরা 4-5 বছর ধরে ব্যবসা করলাম, 4-5 বছর পর প্রফিট করব না। আমরা প্রতি বছরের প্রফিট বের করি। আমরা এক বছর ব্যবসা করলাম, এক বছরের প্রফিট বের করি, ঠিক আছে। প্রফিট বের করার ফর্মুলা কি শিখেছিলাম আগের দিনই বলছিলাম, তোরা এমনিও জানিস প্রফিট বের করার ফর্মুলা সেল থেকে খরচা বাদ দিলে প্রফিট বের, তাই তো, সেল থেকে খরচা বাদ দিলে। এইবার ধর প্রথমে একটা বছর দেওয়া আছে, ঠিক আছে, প্রথম বছরে যে সেল করবো, আমি কি বললাম প্রফিট বের করার নিয়ম, ধর একটা বছরে সেল থেকে খরচা বাদ দেবো। সেল বলতে কোন সেল? আমার দোকানে যে কাস্টমার আসবে ওদেরকে সবসময় ক্যাশেই গুডস বেচবো, কখনো কোন ধারেও গুডস বেচতে হবে, তার মানে আমি গুডসটা ক্যাশেও বেচতে পারি আবার ধারেও বেচতে পারি, ঠিক আছে। তো দেখ ক্যাশেও বেচতে পারি, ধারেও বেচতে পারি, ঠিক আছে। যাদেরকে আমি ধারে গুডস বেচি তারা আমাকে টাকা কদিন পর দেবে, মনে করলাম নেক্সট ইয়ারে টাকা দেবে। তাহলে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কি বলছে? স্যার ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং বলছে যদি আপনি কাউকে ধারে গুডস বেচেন তার টাকা তো আপনি এই বছর পাচ্ছেন না, ধরে নিচ্ছেন টাকাটা পরের বছর পাবেন, তাহলে তার এন্ট্রি তো ক্যাশ বেসে রেকর্ড করে না, তার মানে এটা কিন্তু রেকর্ড করলো না। একই রকমের খরচা তো আমার কিছু ক্যাশ খরচ হতে পারে, আবার কিছু ক্রেডিট খরচ হতে পারে। স্যার মানে বুঝলাম না। তাই কিছু খরচ আমি করে দিয়েছি, আবার কিছু খরচ বাকি রেখেছি, যে খরচ বাকি রেখেছি সেই খরচটা পরের বছর করবো। তার মানে অ্যাকচুয়ালি ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কি রেকর্ড করে? ক্যাশ রিসিভড আর ক্যাশ পেমেন্ট। তার মানে আমার এখানে প্রফিট বের করার ফর্মুলাটা কি হচ্ছে? স্যার সেল মাইনাস এক্সপেন্সেস। তাহলে কোন সেল? ক্যাশ সেল মাইনাস ক্যাশ এক্সপেন্সেস। তাহলে তুই বিজনেসের অরিজিনাল পিকচার পেলি। তুই তো, আমি এই বছর ধর সেল করলাম, ধর 1 লাখ টাকার গুডস ক্যাশে বেচলাম আর 2 লাখ টাকার গুডস ধারে বেচলাম, টোটাল তো 3 লাখ টাকার গুডস বেচলাম, 2 লাখ টাকার গুডস ধারে বেচলাম, তো রেকর্ডই করলাম না। আবার আমি খরচ করলাম, ধর টোটাল 50,000 টাকা খরচ করলাম, যার মধ্যে 20,000 টাকা ক্যাশে আর 30,000 টাকা বাকি রেখেছি, তুই 30,000 টাকাও রেকর্ড করলাম, তাহলে প্রপার চিত্র পেলাম না তো। এটা হচ্ছে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ পাচ্ছেন। আমার কথাটা বোঝা গেল? অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, কোনো রকমের আউটস্ট্যান্ডিং এখানে রেকর্ড করা হয় না, প্রিপেড রেকর্ড, এগুলো কিছু রেকর্ড করে, এটা সবচেয়ে বড় অসুবিধা ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ।
তাহলে বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট কি বলেছে দেখি যান, দেখি কি বলেছে 2 নম্বর পয়েন্ট। বলছে ইট ডাজ নট ফলো ম্যাচিং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। এ কখনোই ম্যাচিং অ্যাকাউন্টিং এর যে একটা প্রিন্সিপাল আছে ম্যাচিং প্রিন্সিপাল, এটাকেও ফলো করে না। তো এর উদাহরণটা যদি বলি ম্যাচিং প্রিন্সিপালটা, এটাও খুব সুন্দর উদাহরণ দিয়েছি। ঠিক আছে, আমি উদাহরণগুলো দিয়ে দিচ্ছি, তোরা দেখে নিতে পারবি। প্রথম বছর, একটা বছর, প্রথম বছর আমি কিছু গুডস ক্যাশে বেচেছি, আবার কিছু গুডস বললাম সেল যখন করবো কিছু ক্যাশেও বেচতে পারি, আবার কিছু গুডস ধারেও বেচতে পারি। মানে কিছু গুডস আমি নগদেও বেচতে পারি, আবার কিছু গুডস ধারেও বেচতে পারি। ঠিক আছে, একই রকমভাবে খরচাও হয়। আমি মেনে নিচ্ছি এই বছর সমস্ত খরচ ক্যাশেই করেছি। ধর আমি যে গুডস বেচলাম না, সাপোজ আমি 1500 টাকার গুডস ক্যাশে বেচেছি। কত টাকার গুডস বললাম? সাপোজ 1500 টাকার গুডস ক্যাশে বেচেছি, আর 500 টাকার গুডস ধারে বেচেছি। এবার গুডসগুলো যার মারফত বেচছি, মনে করলাম যার মারফত গুডসগুলো বেচেছে তাকে কিছু কমিশন দিতে হবে। আমি বললাম আমার গুডসগুলো বেচে দাও, তোমাকে কমিশন দেবো। কিন্তু ওকে কি আমি বলেছি ক্যাশে গুডস বেচলে কমিশন দেবো, ধারে গুডস বেচলে কমিশন দেবো, এরকম কিছু বলিনি। তুমি গুডস বেচে দাও, কমিশন দেবো। অর্থাৎ গুডস বেচেছি 1500 টাকা আর 500 টাকা, 2000 টাকার গুডস বেচে দাও, তোমাকে আমি কমিশন দেবো। ওকে কমিশন দেবো। কি বললাম বোঝা যাচ্ছে তো? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সাপোজ এখানে আমি একটু উদাহরণটা একটু চেঞ্জ করেছি। আমি কমিশনটা দিয়েছি, কমিশন বাবদ খরচ করছি আমি 2000 টাকা, কমিশন বাবদ খরচ করছি, ওকে 2000 টাকা কমিশন দিয়েছি, কমিশন বাবদ খরচ করছি 2000 টাকা, যার মধ্যে কিছু গুডস ক্যাশে বেচেছি, আবার কিছু গুডস ধারে বেচেছি। ঠিক আছে, আমি প্রথমে কি বললাম ক্যাশে 1500 টাকার গুডস বেচেছি, আমি উদাহরণটা একটু চেঞ্জ করে দিচ্ছি। মানে ক্যাশে আরও অনেক বেশি টাকার গুডস পেয়েছি, কিন্তু যার মারফত গুডসটা বেচেছি, যে গুডসটা বেচে দিয়েছে আমাকে, তাকে তো কমিশন দিতে হয়েছে। ক্যাশে গুডস বেচার জন্য 1500 টাকা কমিশন দিয়েছি, আর ধারে গুডস বেচার জন্য 500 টাকা কমিশন দিয়েছি, টোটাল 2000 টাকা কমিশন দিয়েছি। কিন্তু আমাদের অ্যাকাউন্টস কি বলছে, এই যে 500 টাকা যে ধারে গুডস পেয়েছি, এই টাকাটা পাবো কবে? পরের বছর পাবো। তো মানে এই 500 টাকাকে এই বছর রেকর্ড করছি না। এটাই হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল। দেখ তাহলে তার মানে আমার কি বলছে এখানে, আমি সেল দেখাচ্ছি, ক্যাশে সেল করেছি কত? 1500, আর ক্যাশে কমিশন দিয়েছি কত? 2000। তাহলে প্রফিটটা মিসম্যাচ হলো না? আমি যে সেলটা দেখালাম 1500 সেল দেখালাম, ঠিক আছে, আর খরচাটা দেখালাম কত? 2000-এর। অর্থাৎ আমার কোম্পানিতে যাকে গুডস পেয়েছি, ওই মিস্টার রামকে ডেকে বলছি আমার গুডসগুলো বেচে দাও, তোমাকে কমিশন দেবো। গুডস বেচে দাও, বলছে কত টাকা কমিশন দেবে? আমি বলে আমার গুডস বেচে দিলে তোমাকে 2000 টাকা কমিশন দেবো। 2000 টাকা কমিশন দেবো। কেমন? 1500 টাকা কমিশন দেবো ক্যাশে গুডস বেচলে, আর ধারে গুডস বেচলে 500 টাকা, টোটাল তোমাকে 2000 টাকা কমিশন। ও কত 2000 টাকা কমিশন নিয়ে চলে গেছে। ঠিক আছে, কিন্তু আমি কত টাকার টাকা পেয়েছি? আমি ক্যাশে যেই গুডসগুলো পেয়েছি সেইগুলোর টাকা পেয়েছি, ধারে যেই গুডস পেয়েছি সেই টাকা পেয়েছি, ওই টাকা পরে পাবো। তার মানে আমি এখানে যে সেলটা দেখাচ্ছি 1500 টাকা যে কমিশন টাকা দেখাচ্ছি না, সেটা ক্যাশ সেলের টাকা দেখাচ্ছি, আর এখানে এক্সপেন্সেস দেখাচ্ছি ক্যাশের। তার মানে প্রফিটটা তো মিসম্যাচ হলো। অর্থাৎ এটাই বলছে ম্যাচিং কনসেপ্ট ফলো করলো। অর্থাৎ তোকে মাথায় রাখতে হবে, মানে তুই যত টাকা সেল করবি, অর্থাৎ যত টাকা সেল করবি, তুই সেল যদি 1 লাখ টাকা দেখাস, তাহলে খরচ ওই 1 লাখ টাকার রিলেটেড দেখাতে হবে। মানে আমি 1 লাখ টাকার গুডস মার্কেটে বেচলাম, ঠিক আছে, 1 লাখ টাকার গুডসের মধ্যে 30,000 টাকার গুডস ক্যাশে বেচলাম, আর 70,000 টাকার গুডস ধারে বেচলাম, টোটাল 1 লাখ টাকার গুডস বেচলাম। কিন্তু যার মারফত গুডসটা বেচলাম, আমাকে তো গুডসের জন্য তো কিছু খরচ করতে হয়েছে, হয় গুডস কিনতে, কমিশন, বিভিন্ন খরচ করতে হয়েছে। এবার এই খরচটা কত নেব? তুই যত টাকা সেল দেখাবি, ঠিক তত টাকার খরচ দেখাতে হবে। বোঝা গেল না কি বললাম? সাপোজ আমি একটা পেন কিনেছি, সাপোজ 10 টাকার পেন কিনেছি, 10 টাকা দিয়ে একটা পেন কিনেছি। এবার দেখতে হবে পেনটা 10 টাকা দিয়ে পেন কিনেছি, কিন্তু এই পেনটা যখন মার্কেটে বেচছি তখন কত টাকায় বেচছি দেখতে হবে। আমাকে ম্যাচ করতে হবে, কস্ট আর সেলটা ম্যাচ করতে হবে, খরচের সঙ্গে ইনকামটা ম্যাচিং করতে হবে। এখানে আমি খরচ দেখাচ্ছি 2000 টাকা, কিন্তু ইনকাম দেখাচ্ছি 1500 টাকা, তা মিসম্যাচ হয়ে গেল না? এখন তুই বলতে পারিস প্রফিট, কি করে প্রফিট বলবো? আমি যে সেল করেছি, ঠিক আছে, এখানে যে কমিশনটা দেওয়া আছে 2000 টাকা, টোটাল সেলের কমিশন দেওয়া আছে। তো আশা করি বোঝা গেল ম্যাচিং কনসেপ্ট জিনিসটা কি। এটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। ঠিক আছে, ম্যাচিং কনসেপ্টের ব্যাপারটা বুঝতে হবে। সাপোজ আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি। আজকে আমার একটা ফোনের দোকান আছে, আমি 500খানা ফোন কিনলাম, ঠিক আছে, 500খানা ফোন কিনলাম। তা 500টা ফোন কিনলাম। আচ্ছা, ফোনের উদাহরণটা অনেক বড় অ্যামাউন্ট হয়ে যাবে, আমি পেনের কথাই বলি। আমি 500টা পেন কিনলাম 10 টাকা দামে, তাহলে কত টাকা দিয়ে পেন কিনলাম? 5000 টাকার পেন কিনলাম। পেনগুলো মার্কেটে বেচবো, তাহলে পেন কিনতে খরচ করলাম কত? 5000 টাকা। এবার পেনগুলো যখন আমি মার্কেটে বেচবো, নিশ্চয়ই বেশি দামে বেচবো, 12 টাকায় পেনগুলো বেচবো। সাপোজ এবছর না আমি পেন বেচলাম 300 টাকা,
কটা পেন বেচলাম? 300টা পেন বেচতে পেলাম। তাহলে 300টা পেন যদি 12 টাকা করে বেচি তাহলে কত হচ্ছে? 3600। এবার অনেকে বলবে না না আমি তো খরচ করেছি 5000 টাকা আর আমার ইনকাম হলো 3600 টাকা, তাহলে আমার লস হলো। আমি বলবো না না, ভুল বললো সে। আমি কি 500টা পেন বেচেছি, তাহলে আমি অরিজিনাল কি করে প্রফিট লস পাবো? আমি 300টা পেন বেচেছি। এটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট, বুঝা গেল? ম্যাচ করতে পারলাম না তো এখানেই বলছি এটা ম্যাচিং কনসেপ্টটা ফলো করে না। 3 নম্বর পয়েন্ট বলেছে দিস সিস্টেম ডাজ নট ডিস্টিংগুইশ বিটুইন ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ আইটেম। এ কখনোই পার্থক্য করতে পারে না, ঠিক আছে, ডিফারেন্স তৈরি করতে পারে না ক্যাপিটাল আইটেম আর রেভিনিউ আইটেম। ক্যাপিটাল আইটেম কাকে বলে, রেভিনিউ আইটেম কাকে বলে আগে শিখেছি, এর মধ্যে ডিফারেন্স করতে পারে না। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট দেয়ার ইজ নো কনসিস্টেন্সি ইন দ্য প্রফিট অফ দ্য 2 years। 2 বছরের প্রফিটের মধ্যে বেরই করতে পারবে না। ধর এই বছরের কিছু গুডস, ভালো করে শোন, এই বছর কাউকে আমি ধারে গুডস পেয়েছি, সেই টাকাটা পরের বছর পেয়েছি, টাকাটা তো এই বছরে পেয়েছি পরের বছর, ও 2 বছর কখনোই ম্যাচ করতে পারবে না। 4 নম্বর কি বলেছে, আন্ডার দিস বেসিস অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে, এই প্রসেসে কি বলছে, অ্যাকচুয়াল ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো আর কনসিডার করা হয়। এখানে কি করা হয়, ধর কত টাকা আসলো আর কত টাকা গেল, অর্থাৎ কত টাকা রিসিভ করলাম আর কত টাকা পেমেন্ট করলাম সেটাই রেকর্ড করা হয়। অর্থাৎ ইনফ্লো মানে রিসিভড হলো, আউটফ্লো মানে পেমেন্ট করলাম, অর্থাৎ কত টাকা আসলো, কত টাকা পেমেন্ট করলাম, কত টাকা রিসিভ করলাম, এইগুলোই এই মেথডে রেকর্ড করা হয়, ঠিক আছে তো। দেয়ার ইজ গ্রেট পসিবিলিটি অফ প্রফিট ম্যানিপুলেশন, ঠিক আছে, প্রফিট ম্যানিপুলেশনের বিশাল বড় চান্স আছে এক্ষেত্রে। ফর এক্সাম্পল পেমেন্ট মে বি ডিলে অর পোস্টপন্ড, ঠিক আছে, সেক্ষেত্রে পেমেন্টটা বেশিরভাগ সময় এরকম কেসে পেমেন্টটা ডিলে হতে পারে, দেরি হতে পারে। কেননা আমরা সমস্ত কিছু ক্যাশ বেসে রেকর্ড করি। আজকে ধর কাউকে ধারে গুডস বেচলাম, সে টাকাটা তো এই বছর দিল না, পরের বছর দিল, তাহলে আমি কি অরিজিনাল প্রফিট পেলাম? কিন্তু গুডসটা তো বেচা হলো এই বছর, টাকাটা পেলাম পরের বছর, তো অরিজিনাল প্রফিট পাবো না। এটাই প্রফিট, এটাকে বলছে প্রফিট ম্যানিপুলেশন। অ্যাকচুয়ালি প্রফিট বা লস এই বছরের, কিন্তু দেখাচ্ছি পরের বছরে, প্রফিট ম্যানিপুলেট হচ্ছে এটাকে বলে, ঠিক আছে তো। সিমিলারলি ইনকাম মে বি পোস্টপন অর কালেক্টেড আর্লি। সাপোজ আমি এই বছর অনেক স্টুডেন্ট পড়িয়েছি, এই বছর স্টুডেন্ট পড়িয়েছি, করোনার জন্য ওরা এই বছর অনেকে পেমেন্ট করতে পারেনি, হয়তো নেক্সট ইয়ারে পেমেন্ট করেছে, কিন্তু ইনকামটা তো আমার এই বছরে। আমি যদি টাকাটা পরের বছর পাচ্ছি, যদি পরের বছর দেখাই তাহলে পরের বছর ইনকাম হয়ে যাচ্ছে, তাহলে প্রফিটটা কিনা এই বছরে ছিল, প্রফিটটা ওই বছরে চলে যাচ্ছে, প্রফিটটা ম্যানিপুলেট হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টিংয়ের সুবিধা অসুবিধা। অ্যাকচুয়ালি আমাকে যদি জিজ্ঞাসা করিস কোন অ্যাকাউন্টিং সবচেয়ে বেস্ট, যদি বিজনেসের অরিজিনাল প্রফিট আমরা জানতে চাই, তাহলে সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। ক্যাশ বেস কখনোই ভালো নয়, ক্যাশ বেস কখনোই ভালো নয়, বুঝতে পারলি তো। আমার দোকানে এই বছর কেউ গুডস কিনতে আসলো, আমি আজকেই গুডস বেচলাম, ও টাকা দিল কালকে, তা রেকর্ড তো কালকে করবো। ক্যাশ বেস বলছে কালকে রেকর্ড করবো, কিন্তু অরিজিনালটা না, অরিজিনাল তো আজকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর আমি অ্যাক্রুয়াল বেসিসে করাচ্ছি। এবার ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং যা বোঝালাম এনাফ, মোটামুটি বোঝা গেল। এবার লিখবো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, আর এটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর বেস্ট প্রসেস, আর আমরা এই প্রসেসেই অ্যাকাউন্টস করি। তোরা মনে কর ক্লাস 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি তো, ফাইনাল অ্যাকাউন্ট, ওখানে অ্যাক্রুয়াল বেসিস, তোরা অ্যাকাউন্টস পুরোটাই অ্যাক্রুয়াল বেসিসে শিখেছিস। আমরা অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টস করি, ক্যাশ বেসে করি না, বাট সিস্টেম আছে এটা জানতে হয়। আচ্ছা, ক্যাশ বেসে কোথায় করেছিলাম? ইনকাম এক্সপেন্ডিচার শিখেছিলাম, ওখানে রিসিভ পেমেন্ট একটা অ্যাকাউন্ট হতো, ওখানেই করতাম, আর কোথাও করতাম না ক্যাশ বেসিস, পুরোপুরি অ্যাক্রুয়াল বেসেই করতে হয়। তো লিখছি এখানে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, ACCRUAL, অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে, লিখেছিস? এই মেথডের আর একটা নাম আছে, MERCANTILE, কি বললাম? MERCANTILE সিস্টেম, TILE, আবার বলবো MERCANTILE সিস্টেম। তো দেখ এটা বোঝাই কি বলতে দিয়েছি। এটা প্রথমে লিখছি ট্রানজ্যাকশন, যেটা আমি আগের ক্লাসেও শিখেছিলাম ট্রানজ্যাকশন। প্রথমে তোমাকে বিজনেস ট্রানজ্যাকশন সিলেক্ট করে নিয়েছি, তারপর এই ট্রানজ্যাকশনগুলোকে কি করতাম, রেকর্ড করতাম, হ্যাঁ কি না? আমাদের যে পুরো টোটাল যে বিজনেস আছে, বিজনেসের মধ্যে যে সমস্ত ট্রানজ্যাকশন হয়, এই ট্রানজ্যাকশনগুলো কি করতে হয়, রেকর্ড করতে হয়।
তো এইগুলো ট্রানজ্যাকশনের পাশে লিখলাম রেকর্ড ইট, এইগুলোকে রেকর্ড করি। তো আমাদের বিজনেসে যে সমস্ত ট্রানজ্যাকশন হয়, কিছু ট্রানজ্যাকশন ক্যাশ হয়, আগের দিন বলছিলাম তো, কিছু ট্রানজ্যাকশন ক্যাশ হয়, আবার কিছু ট্রানজ্যাকশন ক্রেডিট হয়, বলেছিলাম তো। সব সময় কি আমরা ক্যাশ ট্রানজ্যাকশন পাই? কিছু কিছু সময় তো ক্রেডিট ট্রানজ্যাকশনে চলে আসে। তাই বলছি ট্রানজ্যাকশন দু রকমের হয়, একটা ক্যাশও হতে পারে আর একটা ক্রেডিটও হতে পারে। আমরা ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ কি শিখেছিলাম? অনলি ক্যাশ ট্রানজ্যাকশন রেকর্ড করা হয়, সে ক্যাশ রিসিভ বা ক্যাশ পেড। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস কি বলছে, একটু বাড়িয়ে দিচ্ছে, বলছে এখানে আমরা শুধু ক্যাশ বেসিস রেকর্ড করব না, ক্যাশ বেসিস তো রেকর্ড করবই, ক্যাশ ট্রানজ্যাকশন তো রেকর্ড করবই, তার পাশাপাশি ক্রেডিট ট্রানজ্যাকশন রেকর্ড করবো। ডিফারেন্স বুঝতে পারলি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ অনলি ক্যাশ ট্রানজ্যাকশন রেকর্ড করা হয়, এখানে ক্যাশ ট্রানজ্যাকশনের পাশাপাশি কোন ট্রানজ্যাকশন রেকর্ড করা হবে? ক্রেডিট ট্রানজ্যাকশন রেকর্ড করা হবে, অর্থাৎ দুটোই রেকর্ড করা হয়। অর্থাৎ এটাকেই বলে ফুল অ্যাকাউন্টিং। কি বলে? ফুল অ্যাকাউন্টিং। লিখছি ফুল অ্যাকাউন্টিং। আর এই ফুল অ্যাকাউন্টিং যদি করি তাহলে দেখ না, তুই ভাবার চেষ্টা কর, এখানে ক্যাশ ট্রানজ্যাকশন রেকর্ড করবো, আবার ক্রেডিট ট্রানজ্যাকশন রেকর্ড করবো, দুটো ট্রানজ্যাকশন রেকর্ড করবো, তাহলে পুরোপুরি অ্যাকাউন্ট করবো, কোনো কিছু মানে আধা করবো না। আগের থেকে আমরা আধা করছিলাম, এখানে পুরোটাই করব। তা পুরোটা করলে যে আমরা অ্যাকাউন্টসটা করব, সেখান থেকে তো একটা প্রফিট বা লস কিছু তো একটা বেরোবে। তার মানে আগের মেথডে যে প্রফিটটা বেরিয়েছিল আর এই মেথডে যে প্রফিটটা বেরোলো, কোন মেথডের প্রফিটটা বেটার হবে? আগেরটা বেটার না এটা বেটার? এটা বেটার হবে, অ্যাক্রুয়াল ওয়েতে প্রফিটটা বেটার হবে। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলছি? একদম কনসেপচুয়াল। তো এখানে প্রফিট বেটার হবে, তাহলে প্রফিট বেটার হবে। বুঝতে পারছি কেন প্রফিটটা বেটার হবে? বলি স্যার এখানে প্রফিট বেটার হওয়ার একটাই কারণ, আপনি ওখানে ক্রেডিট ট্রানজ্যাকশন নিতেন, এখানে ক্রেডিট ট্রানজ্যাকশন নেবেন, মানে আপনি এখানে আউটস্ট্যান্ডিং নেবেন, আপনি এখানে প্রিপেড নেবেন, আপনি এখানে অ্যাক্রুড নেবেন, পি রিসিভ নেবেন, সব নেবেন, তাহলে সুতরাং প্রপার বেরোবে। ঠিক আছে তো? তাহলে এখানে কি যেমন বেটার হবে একদিকে, আর একটা জিনিস কি হবে, মিসম্যাচও হবে না। যে আগেরটা যে মিসম্যাচ হচ্ছিল, এখানে কি মিসম্যাচ হবে? না, মিসম্যাচ হওয়ারও কোনো চান্স নেই। অর্থাৎ তার মানে আমি কি বলতে পারি, আমার এখানে ম্যাচিং কনসেপ্ট ফলো হবে। আগেরটায় দেখ ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এর ডিসঅ্যাডভান্টেজ কি ছিল? এখানে ম্যাচিং কনসেপ্ট ফলো হয় না। তাহলে কি বলতে পারি, এখানে ম্যাচিং কনসেপ্ট ফলো হবে। কত ইজি জিনিস। তাহলে এখানে ম্যাচিং কনসেপ্ট ফলো হবে। ঠিক আছে, জাস্ট এটা দেখ, আমি এই যে লাইনটা লিখে দিলাম, আমি অ্যাক্রুয়াল বেস শিখে গেলাম। এবার জাস্ট দেখবো বইতে কি বলেছে অ্যাক্রুয়াল বেস, সেখানে 2-3 লাইন লিখে দেবো, তাহলেই হয়ে যাবে ডেফিনেশন। লিখ ডেফিনেশনটা, লিখ আন্ডার দা এইটুক জায়গা হাফ ছেড়ে দিয়ে লেখ আন্ডার দা, আমি বলছি লেখ আন্ডার দা অ্যাক্রুয়াল কনসেপ্ট, আন্ডার দা অ্যাক্রুয়াল কনসেপ্ট, ACCRUAL, অ্যাক্রুয়াল কনসেপ্ট, আন্ডার দা অ্যাক্রুয়াল কনসেপ্ট, কমা, a transaction is recorded when it is entered into it is ঠিক আছে, immaterial debt, ঠিক আছে, immaterial debt whether cash is received or paid or not। লাইনটা বুঝতে পেরেছিস নাকি? দেখ, আন্ডার দ্য অ্যাক্রুয়াল কনসেপ্ট আ ট্রানজাকশন ইজ রেকর্ডেড when it is entered into it is immaterial that whether cash is received or paid or not। বলছে অ্যাক্রুয়াল কনসেপ্টে সেই সমস্ত ট্রানজাকশন তুমি রেকর্ড করবে, ঠিক আছে, when it is entered হলেই এইগুলো রেকর্ড করে দেবে। এটা কোনো ম্যাটার করে না তুমি ক্যাশ টাকা পেয়েছো, মানে ক্যাশ পেড, নট পেড, ঠিক আছে, তারপর যে ক্যাশ রিসিভ, এগুলো কোনো ম্যাটার করে না। কি বললাম বুঝতে পারলি? তো অ্যাক্রুয়াল কনসেপ্টে তুই সব নিতে পারিস, ক্যাশ পেডও নিবি, ক্যাশ রিসিভও নিবি, ঠিক আছে। প্যারা চেঞ্জ করে লেখ, অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট we record outstanding expenses
তুই ভাব, আমি কি বললাম, অ্যাক্রুয়াল কনসেপ্টে কি শুধু ক্যাশ ট্রানজ্যাকশন রেকর্ড করব? না, ক্রেডিট ট্রানজ্যাকশন রেকর্ড করব। তাহলে যেখানে ক্রেডিট ট্রানজ্যাকশন রেকর্ড করা হবে সেখানে কি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কনসিডার করব কি করব না? করব, আউটস্ট্যান্ডিং কনসিডার করব। তাই বলছে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট উই রেকর্ড আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস রেকর্ড করব। ঠিক আছে, আর কি রেকর্ড করব বল, কি রে বল? প্রিপেড এক্সপেন্সেস রেকর্ড করব, আর কি রেকর্ড করব? আউটস্ট্যান্ডিং ইনকাম রেকর্ড করব, আর কি রেকর্ড করব? ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। এই চারটে জিনিস রেকর্ড করব। কি কি বললাম? এই কনসেপ্টে আমরা কি কি রেকর্ড করব? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস রেকর্ড করব, প্রিপেড রেকর্ড করব, রিসিপ্ট রেকর্ড করব, আর অ্যাক্রুড ইনকাম, তাই তো? বা আউটস্ট্যান্ডিং ইনকামের আর নাম অ্যাক্রুড, এগুলো সব রেকর্ড করব। প্যারা চেঞ্জ করে লিখ, ম্যাচিং কনসেপ্ট উইল বি ফলোড। তাহলে সেক্ষেত্রে কি হবে? ম্যাচিং কনসেপ্ট ফলো হবে এখানে, কি রে? ম্যাচিং কনসেপ্ট ফলো হবে। অ্যাকর্ডিং রেজাল্ট উইল প্রোভাইড, ঠিক আছে? অ্যাকর্ডিং রেজাল্টস উইল প্রোভাইড ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। তো এখানে যে রেজাল্টটা বেরোবে নিশ্চয়ই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেবে, কি রে? ঠিকঠাক চিত্র দেবে তো? তো হয়ে গেল, এত বোঝা গেল? বুঝতে পারলি? যে যে টোকা বোঝা আছে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে অ্যাক্রুয়াল কনসেপ্ট বোঝা গেল, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, কিছু জিনিসটা বোঝা গেল তো? এবার পড়বো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এর বেশ কিছু সুবিধা আর অসুবিধা, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। কি বলছে? নর্মালি বোঝা যাচ্ছে এর অ্যাডভান্টেজটা কি হতে পারে। ইট ইজ মোর সাইন্টিফিক কম্পেয়ার টু ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। এটা অনেক সাইন্টিফিক বলা যেতে পারে, ঠিক আছে? অ্যান্ড হেন্স ইজ ফেভার্ড বাই অ্যাকাউন্টেন্ট। আমাদের কোম্পানি যারা অ্যাকাউন্টেন্ট আছে না, তারা সবসময় এই মেথডটাকেই ফলো করে, বলে কি এটাই ঠিক, এটাই ভালো। ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিংটাই, ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এর তুলনায় অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং বেস্ট, প্রেফারেবল, ঠিক আছে? আর এটা অনেকটা সাইন্টিফিক। 2 নম্বর বলেছে দিস বেস অফ অ্যাকাউন্টিং শো আ কমপ্লিট পিকচার of financial transaction of the business as it takes into account all transactions relating to the period adjusted for outstanding expenses, prepaid expenses, accrued income and income received in advance। কি বলেছে? তো এমন কিছু বলেনি, লাইন পরেই বুঝতে পেরেছিস। দিস বেস অফ অ্যাকাউন্টিং মানে অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং কি দেখাচ্ছে? কমপ্লিট পিকচার, আমাদের ফিনান্সিয়াল ট্রানজাকশন তার কমপ্লিট পিকচার দেখাবে, ঠিক আছে? অফ অল ট্রানজাকশন, কি বলেছে? অফ দ্য বিজনেস অ্যাজ ইট। আর বলেছে টেক্স ইনটু অ্যাকাউন্ট অল ট্রানজাকশন রিলেটিং টু দ্য পিরিয়ড অ্যাডজাস্ট। এমন কি হবে? দেখ, কমপ্লিট পিকচার কেন পাবো? এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস দেখাবে, প্রিপেড এক্সপেন্সেস দেখাবে, আউটস্ট্যান্ডিং ইনকাম দেখাবে, পিরিসিভ ইনকাম দেখাবে, তো সব জিনিসই দেখাবে। তো সুতরাং প্রপার ইনফরমেশন তুই পেয়ে যাচ্ছিস সেখান থেকে। আর কি বলেছে দেখা যাক। বলে যে দিস সিস্টেম ডিসক্লোজ, এটা কারেন্ট, হ্যাঁ কারেন্ট হবে, কারেন্ট প্রফিট। This system disclose current profit or loss for a particular period and also true financial position of the business। মানে বিজনেসের সঠিক প্রফিট অ্যান্ড লস, মানে কারেন্ট ইয়ারে কত টাকা প্রফিট হয়েছে বা লস হয়েছে, বা বিজনেসের ফিনান্সিয়াল পজিশন জানার জন্য এই সিস্টেমটা যথেষ্ট ভালো সিস্টেম। কিন্তু একই কথাটাই বারবার কথাই বলছে, বলছে ইট রিফ্লেক্টস, কারেন্ট ছিল না ওটা, কারেক্ট, এটা কারেক্ট ছিল। ইট রিফ্লেক্টস কারেক্ট প্রফিট, কারেন্ট লিখেছিল, যাই হোক এটা কারেক্ট হবে। সরি, এটা কারেক্ট ছিল, ওপরেরটা এটাও কারেক্ট ছিল।
এটাও কারেক্ট ছিল, ঠিক আছে? তো এটা পড়ে দিই 3 নম্বরটা বলছে দিস সিস্টেম ডিসক্লোজ কারেক্ট প্রফিট অর লস ফর আ পার্টিকুলার পিরিয়ড অ্যান্ড অলসো ট্রু ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস। আর 4 নম্বর বলছে ইট রিফ্লেক্টস কারেক্ট প্রফিট অর লস ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে? এটা কি রিফ্লেক্ট করে? কারেক্ট প্রফিট অর লস, মানে আমাদের যে অ্যাকাউন্টিং পিরিয়ড আছে না, অ্যাকাউন্টিং পিরিয়ডের কারেক্ট প্রফিট অর লস এটা রিফ্লেক্ট করে। দেয়ারফর হ্যাজ ওয়াইড অ্যাকসেপ্টেবিলিটি। দ্য সিস্টেম ইজ ফলোড বাই মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ফার্ম। ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি বা ম্যাক্সিমাম কমার্শিয়াল ফার্মে এইটাই ইউজ করা হয়। তার মানে এর সুবিধাগুলো আশা করি কিছুটা বোঝা গেল। তাহলে জিনিসটা কি বলতে গিয়েছে, কয়েকটা পয়েন্ট এখানে বলেছে। অ্যাক্রুয়াল বেসিস মানে যে সমস্ত খুব বড় বড় কোম্পানিতে, টাটা কোম্পানি বল, উইপ্রো কোম্পানি বল, রিলায়েন্স কোম্পানি, এগুলো সব বড় বড় কোম্পানি, ঠিক আছে? যে সমস্ত বড় বড় কোম্পানিতে ক্যাশ ট্রানজ্যাকশনও হয় আবার ক্রেডিট ট্রানজ্যাকশনও হয়, সেই সমস্ত কোম্পানিতে অ্যাক্রুয়াল বেসিস বেশি গ্রহণযোগ্য, অ্যাকসেপ্ট করবে সেই সমস্ত জায়গায়, ঠিক আছে? তারপর বলেছে ধর অনেক জায়গায় কি হয়, অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং কিছুক্ষণ আগেই বললাম, এখানে প্রিপেড এন্ট্রি রেকর্ড করা হয়, আউটস্ট্যান্ডিং রেকর্ড করা হয়, এই সমস্ত জিনিস কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে রেকর্ড করা হয়। আচ্ছা, আর কি? যেমন ধর প্রিপেড জিনিসটা কি, প্রিপেড এক্সপেন্স, অ্যাকচুয়ালি পরের বছরের খরচের টাকাটা, পরের বছর কিছু এক্সপেন্সেস বা পরের বছর কিছু ইনকাম যেটা এই বছর দিয়ে দিয়েছে, সেটা কিন্তু রেকর্ড করা হয় না। মনে পড়ছে তো? প্রিপেড এক্সপেন্সেস, পিরিসিভড ইনকাম, এগুলো কিন্তু রেকর্ড করা হয় না। এই সুবিধাগুলো আছে, তো এই জিনিসগুলো বলেছে, আর কিছু না। এবারে এর কিছু অসুবিধা আছে, দেখা যাক কি বলেছে অসুবিধা। বলছে দিস সিস্টেম ইজ কমপ্লিকেটেড অ্যাজ কম্পেয়ার টু ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং। নর্মালি দ্য ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং যতটা সোজা ছিল, এটা কি অতটা সোজা না, এটা একটু কমপ্লিকেট বাট ভালো। 2 নম্বর, দ্য অ্যাকাউন্টিং প্রসেস আন্ডার দ্য বেসিস ইজ টু এলাবোরেট। অর্থাৎ এটা করতে অনেকটা বেশি সময় লাগবে, ক্যাশ বেস করে যতটা সময় লাগবে তার চেয়ে এটা করতে নিশ্চয়ই আরো বেশি সময় লাগবে। 3 নম্বর, আ কুইক অ্যাপ্রেজাল অফ দ্য প্রফিট অর লস ইজ নট পসিবল। ঠিক আছে, খুব তাড়াতাড়ি প্রফিট অ্যান্ড লস তুই বের করতে পারবি না, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে প্রফিট অ্যান্ড লস বের করা যাবে না। আগের টাইম খুব তাড়াতাড়ি বের করা যাবে। কেন তাড়াতাড়ি বের করা যেত? কত টাকা ক্যাশ পেয়েছি আর কত টাকা ক্যাশ দিচ্ছি, অর্থাৎ রিসিপ্ট আর পেমেন্ট দেখতে তাড়াতাড়ি বেরিয়ে যেত। এখানে অনেক কিছু দেখতে হবে, বের করতে পারবি না। বিকজ মেনি অ্যাডজাস্টমেন্ট, এখানে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তারপর অ্যাক্রুড ইনকামের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, প্রিপেড এক্সপেন্সে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, পি রিসিপ্ট ইনকামের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, তো সুতরাং তুই করতে প্রচুর টাইম লাগবে, এটা একটা অসুবিধা। তাহলে বোঝা গেল কি কি বললাম এখনো পর্যন্ত? ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং পড়লাম, অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিংটা পড়লাম। এবার এর একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা করতে হবে। দেখ লাস্ট কোশ্চেন কি বলেছে, বলছে এই যে এতক্ষণ পড়লাম অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আর ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে। যা শিখলাম এমনি ডিফারেন্স তৈরি হয়ে যাবে। প্রথম ডিফারেন্সটা তোরা সবাই দিতে পারবি ডেফিনেশন, সবার প্রথম সবাই দিতে পারবি ডেফিনেশন, ঠিক আছে? 1 নম্বর ডিফারেন্সটা সবাই দিতে পারবে ডেফিনেশন, ঠিক আছে? 2 নম্বর এখানে লেখা নেই ডেফিনেশন, তো আগে তো পড়েছি যেহেতু তোরা দিতে পারবি। আর একটা ডেফিনেশন তোরা কি দিতে পারবি, মানে একটা তো ডেফিনেশন দিলি, ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং কাকে বলে, অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং কাকে বলে, প্রথম। 2 নম্বর পয়েন্ট তুই কি দিতে পারবি, অ্যাকচুয়ালি কোথায় কোথায় ইউজ করা হয়, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছিস তো? মানে অ্যাকচুয়ালি কারা ইউজ করে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং, কারা ইউজ করে? ডাক্তাররা ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং করবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, এরা কিন্তু সব ক্যাশ বেস ফলো করে, ঠিক আছে? আর অ্যাক্রুয়াল বেসিস কোথায় ফলো করা হয় জানিস তো? বড় বড় বিজনেস প্রতিষ্ঠানে। এই দুটো পয়েন্ট দেয়নি এখানে, তুই এরা তোর কখনোই ভুলে যা, যে পরীক্ষায় কোশ্চেন হয় তুই দুটো পয়েন্ট নিজেই লিখে দিতে পারবি, ঠিক আছে তো? আচ্ছা, তারপর আর একটা পয়েন্ট তুই দিতে পারিস, মেথডের কথা যদি বলিস, মেথড তোরা ভাব কোন মেথডটা সিম্পল, ক্যাশটা সিম্পল নাকি অ্যাক্রুয়ালটা সিম্পল? ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং সিম্পল, আর অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং কি অনেকটা কমপ্লিকেট, জটিল। তো দেখ 3টে পয়েন্টটা করিস নি, এখনো পড়া আরম্ভ করেছে, 3টে পয়েন্ট বেরিয়ে গেল, ঠিক আছে তো? এবার দেখি এখানে কি কি বলেছে। 1 নম্বর বলেছে এখানে নেচার, বলেছে ট্রানজাকশন, নেচার অফ ট্রানজাকশন। বুঝতে পারলি 3টে পয়েন্ট আমি একসাথে জানিয়ে রাখলাম, ঠিক আছে? তো কেননা তোকে পরীক্ষায় 5 নাম্বার দিলে 5টা পয়েন্ট লিখতে হবে, তোকে জেনে রাখতে হবে। হ্যাঁ, তবে মনে হয় না 5 নাম্বার দেবে, তোদের হয়তো 2 নাম্বার দেবে, মানে 2টো পয়েন্ট মাথায় রাখতে হবে, সুতরাং মনে রাখতে হবে। এই জন্য যত বেশি পয়েন্ট পড়বো মনে থাকবে। নেচার অফ ট্রানজাকশন, আচ্ছা কি মনে হয় অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং এ কোন কোন ট্রানজাকশন রেকর্ড করা হয়? ক্যাশ, ক্রেডিট দুটোই, কিন্তু ক্যাশ বেসে অনলি ক্যাশ, এটাই লিখেছে প্রথম পয়েন্ট। 2 নম্বর আমি বেশি বললাম না ভিতরে, প্রিপেড এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, অ্যাক্রুড ইনকাম, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। তাহলে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং এ নিশ্চয়ই এগুলো রেকর্ড করা হবে, অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্টগুলো রেকর্ড করা হয়, কিন্তু ক্যাশ বেসে রেকর্ড করা হয় না। অ্যাক্রুয়ালে রেকর্ড করা হয় কিন্তু ক্যাশে রেকর্ড করা হয় না, বলেছি আগে, নতুন করে বোঝানোর কিছু নেই। তারপরে রিয়ালেবেল, ঠিক আছে, মানে গ্রহণযোগ্যতা।
আচ্ছা কোনটা বেশি গ্রহণযোগ্য, ক্যাশ বেস বেশি গ্রহণযোগ্য নাকি অ্যাক্রুয়াল বেস বেশি গ্রহণযোগ্য? কোনটা বেশি গ্রহণযোগ্য? অ্যাক্রুয়াল গ্রহণযোগ্য, কিন্তু ক্যাশ তো গ্রহণযোগ্য নয়, এটাই লিখেছে, নতুন করে বোঝানোর কিছু নেই এগুলো। 4 নম্বর বলছে টেকনিক্যাল নলেজ। এটা কি বলেছে? বলছে দিস বেসিস অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং অনেক বেশি টেকনিক্যাল, অনেক বেশি টেকনিক্যাল। কারণ কি জানিস, সেখানে অনেক অ্যাডজাস্টমেন্ট রেকর্ড করা হয়, যেই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে কাজে লাগবে। কিন্তু ক্যাশ বেসে এরকম কোনো অ্যাডজাস্টমেন্ট করার দরকারই হয় না, ঠিক আছে? তো বুঝতে পারছিস তো? তারা বলেছে 5 নম্বর বলেছে লিগাল পজিশন। তো ক্যাশ অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং আমাদের কিন্তু কোম্পানি অ্যাক্ট ফলো করে, মানে কোম্পানি অ্যাক্টে বলেছে অ্যাক্রুয়াল বেস ফলো করতে, কিন্তু ক্যাশ বেসের কথা বলেইনি। বলছে ক্যাশ বেসিস ইজ নট রিকগনাইজ আন্ডার দ্য কোম্পানি অ্যাক্ট 2013, লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013। নেক্সট বলছে অ্যাকসেপ্ট, ঠিক আছে? কোনটা বেশি অ্যাকসেপ্ট কি মনে হয়, ক্যাশ বেশি অ্যাকসেপ্ট নাকি অ্যাক্রুয়াল বেশি অ্যাকসেপ্ট? কোনটা অ্যাকসেপ্ট? অ্যাক্রুয়ালটা অ্যাকসেপ্ট, তাই লিখেছে। ইট ইজ মোর অ্যাকসেপ্টেবল ইন দ্য বিজনেস, আর ওটা ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন বিজনেস। হয়ে গেল। তা বলছে সুইটেবিলিটি, কোনটা বেশি স্যুট করবে? তো বুঝতেই পারছিস পয়েন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে, মানে এই পয়েন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে কি লিখতে পারি। বলছে ইট ইজ সুইটেবল ফর বিজনেস অ্যাজ ইট রিকোয়ার ইনফরমেশন দ্যাট ইজ কমপ্লেক্স, ইট ক্যান বি মেড অফ অ্যাকাউন্টিং। আর ওটা বলছে ইট ইজ সুইটেবল ফর নট ফর প্রফিট অর্গানাইজেশন। তাহলে কোথায় সুইটেবল? ক্যাশ বেস কোথায় সুইটেবল? না ক্যাশ বেসিস কোথায় সুইটেবল, মানে অ্যাকচুয়ালি কোথায় শুট করে ক্যাশ বেসটা? যে সমস্ত প্রতিষ্ঠানের মেন উদ্দেশ্য প্রফিট আর্ন করানো, সেখানেই এটা শুট করবে। কিন্তু ক্যাশ বেস কোথায় শুট করে, সরি অ্যাক্রুয়াল বেসিস বড় বড় বিজনেসে শুট করে। বেশ এটাই বলেছে, আর কিছু বলেনি। বেশ পার্থক্যটা পড়েই দিলাম। 7টা পয়েন্ট এখানে বললাম, আর 3টে পয়েন্ট এক্সট্রা বলে দিলাম, 10টা পয়েন্ট বলে দিলাম, তো হয়ে গেল। পরের ক্লাসে ক্যাশ বেস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেস অফ অ্যাকাউন্টিং যেরকম অঙ্ক এক্সামে আসে আমি করি দেবো।